দেখো, ডিসি নিয়ে পডকাস্ট করব এবং আমার সঙ্গে একজন অত্যন্ত পণ্ডিত মানুষ রয়েছে এই পডকাস্টে, যে আমার থেকে 1 বছরের বড়, পিএইচডি করছে, ইংলিশ ভাষার ওপর তার দক্ষতা মারাত্মক, এবং একটা ওয়েবসাইটে সে রিভিউ লেখে এবং সে প্রচুর সিনেমা দেখে, আমার থেকে অনেক বেশি। হলিউডের সিরিজ থেকে শুরু করে, সাউথ ইন্ডিয়ান ফিল্ম থেকে শুরু করে, হলিউডের ফিল্ম থেকে শুরু করে, এবং শশী থারুরের কথা মনে পড়ে যাবে যদি তোমরা লেখা পড়ো। এবার অনেকে আবার ভাববে যে শশী থারুরের লেখা তো অনেক জিনিস বুঝতে পারা যায় না, অমর্ত্যর সমস্ত কিছু মোটামুটি আমি বুঝতে পারি। নাও, অমর্ত্যর সাথে যে কনভারসেশনটা হয়েছে সেটাতে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব যে কোনো জায়গায় আমি ওভার এক্সাইটেড হয়ে তাকে ওভারল্যাপ করেছি, কোনো জায়গায় আমি বেশি বকে ফেলেছি, তাকে ইন্টারাপ্ট করে ফেলেছি, সেটার জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। এই পডকাস্টের মধ্যে আমরা ডিসির কমিক্স নিয়ে অনেক কনভারসেশন করেছি, আর তা বাদ দিয়েও জেমস গানের সুপারম্যান ট্রেলার, ডিসির পরিস্থিতি, সৃজিত মুখার্জি, অনেক ভাস্ট টপিক, ডেডপুল, মার্ভেল কমিক্স, অনেক এরকম টপিক নিয়ে কথাবার্তা হয়েছে যেগুলো কিন্তু থরলি এনগেজিং। আমি জানি না এই 2 ঘন্টার পডকাস্ট আমি কিভাবে ভাঙছি বা কিরকম পার্টে আমি নিয়ে আসবো, বাট 2 থেকে 3টে পার্টে এটা আসবে। ওকে, তো এটা হচ্ছে কি প্রথম পার্ট, এনজয় করো, ভালো লাগবে। আর আমি কিন্তু এই ছবি ক্লিপিংস আমি কমই ব্যবহার করেছি, ফলে আমাদের দুজনের মুখ দেখতে হবে। অমর্ত্যর মুখটা আমার থেকে হ্যান্ডসাম এবং ও কথা আমার থেকে ফার ফার বেটার বলে, ওর গলার ভয়েসও অনেক বেশি ভালো। চলো শুরু করা যাক। তো যারা মোটামুটি আমার চ্যানেল দেখো তারা মোটামুটি কেউ জানো যে আমি ডিসি ফ্যান, এবং ডিসি নিয়ে কথা বলি আমি মাঝে মাঝে, কমই বলি। তো ডিসি নিয়ে একটু ডিটেলসে ডিসকাশন করার জন্য আমি আমার চ্যানেলে একজনকে ইনভাইট করেছি, এবং আমাদের প্ল্যান আছে যে এই ভিডিওতে যেরকম রেসপন্স আসবে তারপরে আমরা কন্টিনিউ করব ডিসির বিভিন্ন রকম অ্যাসপেক্ট নিয়ে, সেটা কমিক বুক হোক, ফিল্ম হোক, গেম হোক, অ্যানিমেটেড সিরিজ হোক, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আজকে আমরা বেসিক্যালি ডিসি কমিক্স এর উপর ডিসকাশন করব, প্লাস আপকামিং যে স্লেট বা জ্যাসন মোমোর রিসেন্টলি কাস্টিং, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমার সঙ্গে রয়েছে অমর্ত্যর ইন্ট্রোডাকশন অমর্ত্য করবে, এবং অমর্ত্য একজন ডিসি ফ্যান এবং অমর্ত্য ফিল্ম রিভিউ করে এবং তার লেখা আমার খুবই পছন্দ। বাকিটা অমর্ত্য তুমি বলো তোমার ব্যাপারে। আমার ব্যাপারে ইন্ট্রোডাকশন দিতে একটু কি বলবো, একটু অদ্ভুতই লাগে। পডকাস্টটা কোনো নতুন জিনিস নয়, পডকাস্টটা আমি করি, ঠিক আছে, বাট মানে তখনও ইন্ট্রোডাকশন দিতে একটু ইয়েই হয়। যাই হোক, আমি অমর্ত্য আচার্য। আমি লাস্ট 3.5 বছর, আই থিঙ্ক 3.5 বছর ধরে লেখালেখি করছি রিগার্ডিং সিনেমা নিয়ে, বই নিয়ে, হোয়াট এভার ইট ইজ। তো 3.5 বছর ধরে লেখালেখি করছি। ফ্যান্ডাম, সিনেমা দেখা টেকা সব তার থেকে অনেক বেশি দেখা হচ্ছে, সো বুঝতেই পারছো। আমি মেনলি লিখি ফ্রিল্যান্স ক্যাপাসিটিতে হাই অন ফিল্মস এর জন্য। হাই অন ফিল্মস বলে একটা ওয়েবসাইট আছে। আমার মেন ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, সেই জন্য ক্ষমা করবেন, কারণ মাঝে মাঝে আমি ইংলিশে চলে যাব। তাতে যদি আমাকে একটু আতেল লাগে ক্ষমা করে দেবেন, কিচ্ছু করার নেই। আর একটা আমি আবার পাতি বাংলা মিডিয়াম। আর আমি হলো, আমার যদি কাজ এই ভিডিওর পরে যদি লোকজনদের কারো ফলো করার কিছু যদি ইচ্ছা হয়, আমি এক্সপেক্টও করছি না কারোর ইচ্ছা হবে, বাট যদি ইচ্ছা হয়, আমার হাই অন ফিল্মসে লেখা আছে, সেটি পড়তে পারেন। আমার লেটার বক্সে একটা অ্যাকাউন্ট আছে, সেটি ফলো করতে পারেন। আমি ওখানে মোটামুটি, স্বর্ণজ্যোতিও জানে আমি যে রেটে স্টোরি আপডেট করি, আমি মোটামুটি দিনে অ্যাটলিস্ট মিনিমাম 2টো সিনেমা দেখি। তো আপনারা মোটামুটি ফলো করে যাবেন যে আমি কি সিনেমা দেখি, কি সিনেমা দেখতে পছন্দ করি, এবং আমার কি ইন্টারেস্ট বা হোয়াট এভার ইট ইজ। আপাতত এইটুকুই থাক ইন্ট্রো, দেখা যাক তারপরে আস্তে আস্তে। তো আমরা আজকে টপিকে ঢুকবো। তো আমি প্রথমেই অমর্ত্যকে জিজ্ঞাসা করব যে অমর্ত্য, তুমি শেষ ডিসি কমিক্স কি পড়েছো? তোমার লাস্ট কি পড়েছো বা কি পড়ছো এই মুহূর্তে, সেগুলো যদি আমাদের সাথে শেয়ার করো। শেষ ডিসি কমিক্স, আমি প্রত্যেক বুধবার নতুন কমিক্স বেরোয়। যারা জানে না সেটাও বলে রাখা দরকার, প্রত্যেক বুধবার নতুন কমিক্স বেরোয়, ঠিক আছে। তো আমি প্রত্যেক বুধবার মোটামুটি ফলো করি কি কমিক্স আমার পড়া ইচ্ছে বা হোয়াট এভার ইট ইজ, সেটা আমি ফলো করি। আমার লাস্ট 2 সপ্তাহ ধরে কমিক্স সেরকম ভাবে পড়া হচ্ছে না, কারণ আমি ব্যস্ত ছিলাম, না হলে আমি রেগুলারলি ফলো করি। লাস্ট ডিসি কমিক্স বলতে
আমার মনে হয় মার্ক ওয়েডের মনে হয় ব্যাটম্যান সুপারম্যান ওয়ার্ল্ডস ফাইনেস্টটা, আর মার্ক ওয়েড নিজে জাস্টিস লিগ আনলিমিটেড লিখছে, সেইটাই লাস্ট পড়েছিলাম মনে হয়, যেটা এখন রিসেন্টলি শুরু হয়েছে। আচ্ছা, তাছাড়া মার্ক ওয়েডের ব্যাটম্যান সুপারম্যান এটা বোধহয় ওই পুরনো সিরিজটা না, মানে যেটা ওই হ্যাঁ প্রিকুয়েল টাইপ, যেটা 2006 শুরু থেকে হয়েছে। 2010-11 অব্দি চলেছিল বোধহয়, আই গেস। না, ওটা ব্রেভ এন্ড দ্য বোল্ড, ওটা তো অন্য। এটা নতুন। না না, ব্রেভ এন্ড দ্য বোল্ড বলছি না আমি, ব্যাটম্যান সুপারম্যান বলছি, যেটার উপরে বেস করে ওই পাবলিক এনিমিজ ফিল্মটা যেটা এলো। হ্যাঁ, তো এটা আর কি রিলঞ্চ সর্ট অফ, এটা হয়েছিল এই 2021 থেকে 2021 বা 2022। মার্ক ওয়েড রিসেন্টলি ডিসি রিজয়েন করলো কবে? মার্ক ওয়েডের সাথে তো ডিসির বিশাল ঝামেলা ছিল না মাঝখানে, সেটা ডিসিতে জয়েন করছিল না, মার্ভেলে কাজ করছিল। মার্ক ওয়েড রিসেন্টলি রিজয়েন করে ডিসিতে 2022 সালে। তো তখন থেকে ওর স্টার্টটা হয় ব্যাটম্যান সুপারম্যান ওয়ার্ল্ডস ফাইনেস্ট দিয়ে। তো যেহেতু যারা জানে না তাদেরকে বলে রাখি, মার্ক ওয়েড একজন মানে বেশ কি বলবো এক্সপার্ট প্রলিফিক একজন কমিক বুক রাইটার। মানে বহু বছর ধরে তিনি লিখেছেন কমিক বুক। তার মানে কন্টিনিউইটি নখর দর্পণে। তিনি ওয়ালি ওয়েস্টের ফ্ল্যাশ লিখেছিলেন 90s-এ। তিনি মানে ওই লেভেল অফ লোক, মানে তার কাছে কন্টিনিউইটি কোনো ব্যাপার না, তিনি কন্টিনিউইটি সব মনে রাখতে পারেন। এবং তার ফেভারিট ক্যারেক্টার হলো সুপারম্যান। মানে তিনি বহু বছর ধরে চেয়েছিলেন যে তিনি সুপারম্যানের একটা কমিক লিখুন, ফর মেনি রিজনস, পলিটিক্স এন্ড হোয়াট এভার, তাকে সুপারম্যান লিখতে ওভাবে দেওয়া হয়নি। তিনি তার মাঝখানেও লিখেছিলেন, সুপারম্যান বার্থরাইট বলে একটা গল্প আছে, সেটা তিনি লিখেছিলেন, যেটিকে বেস করে ম্যান অফ স্টিলের অনেক অনেক এলিমেন্ট সুপারম্যান বার্থরাইটে নেওয়া হয়েছিল। সো অনেক কটা লেক পিথরের যে ক্যারেক্টারটা সেটা তো পুরোটাই কাইন্ড অফ বার্থরাইট থেকে পুরোটাই বার্থরাইট থেকে নেওয়া। তো ওই কারণে সেই জন্য মার্ক ওয়েড এখন আস্তে আস্তে ডিসিতে আরো ঢুকছে, এবং ও রিসেন্টলি জাস্টিস লিগটা রিলঞ্চ করেছে। এবং ওটা রিলঞ্চ করেছে মানে যাতে ফ্যামিলিয়ার করার জন্য ওই কার্টুনটার সাথে নামটা শেয়ার করছে, জাস্টিস লিগ আনলিমিটেড, যে কার্টুনটা আমরা দেখতাম আর কি। তো ওই কার্টুনটার সাথে সামঞ্জস্য আছে সামওয়াট, কারণ ওই স্যাটেলাইটটা আছে, ওই সিরিজ অফ হিরোজ আছে, হিরোজরা মিশনসে যায়, ওই সেম কনসেপ্টেই আছে কমিক্সটা। তো ওটার সেকেন্ড ইস্যুটা পড়েছিলাম মনে হয় লাস্ট। এটা তো সিঙ্গেল কমিক ধরে রাখি যদি। আর পুরো একটা রান যদি ধরি, তাহলে আমি রিসেন্টলি শেষ করলাম হলো রামবি বলে একজন ইন্ডিয়ান অথর আছে, যিনি মানে ব্রিটিশ ইন্ডিয়ান অথর আছে, কমিক বুক রাইটার, যিনি ব্যাটম্যানের ডিটেকটিভ কমিক্সের রানটা রিসেন্টলি শেষ করলেন। ওটা একটা ভীষণ আন্ডাররেটেড রান, ওই রানটা সবাইদের পড়া উচিত। মানে ওটা হলো এটা আমিও যদি পড়তে পারি তাহলে পড়বো। আমার মনে হয় যে লাস্ট আমাকে অনেক, আমার একটা বন্ধু আছে পৃথিশ বলে, সে আমাকে অনেক গুতিয়ে অ্যাবসলিউট ব্যাটম্যানের প্রথম যে বইটা, যেটা 4 মিলিয়ন মতো কপি সোল্ড হয়েছে, হ্যাঁ, ওটা সে আমাকে পড়ালো। আমার ওটা খুব ভালো লেগেছে, বাট ওটা পড়ার পর আমি আবার ডিসকানেক্টেড হয়ে গেছি। বাই দ্য ওয়ে, আমি অমর তোর কথা থেকে এই অডিয়েন্স, আমি জানি না কতজন আদৌ এই ভিডিওটা দেখবে, কারণ এখানে ডিসি নিয়ে যে কথাবার্তাগুলো হবে সেগুলো খুবই অ্যাডভান্স লেভেলে কথাবার্তা হবে। ইট ইজ নট লাইক যেগুলো মানে হিন্দি ইউটিউবাররা যেগুলো করছে তারা এসব নিয়ে কথাবার্তা বলে না। তো নাও দ্য থিং ইজ যে অনেকেই মনে করে যে জেসি আইজেনবার্গের যে লেক্স লুথারের যে পোর্ট্রেয়ালটা, সেটা কমিক বুক অ্যাকিউরেট নয়, সেটা একদমই অন্যরকম, ব্লা 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 বুলশিট। তো ব্যাপারটা হচ্ছে কি যে এটাই যে স্নাইডার যা যা নিয়েছে কমিক্স থেকেই নিয়েছে, ঠিক আছে, ওকে। তো ইভেন কি মানে যে কেউ বার্থরাইট লেক্স লুথার বলে সার্চ মারলে পরেই প্রথম যে ইমেজটা আসবে ওটা দেখলে পরেই বুঝতে পারবে যে জেসি আইজেনবার্গের যে লেক্স লুথারটা সেটা পুরোপুরি ওইটাই ছিল। এনিওয়ে, তুমি কন্টিনিউ করো প্লিজ। না, তো আমি যেটা বলছিলাম যে রামবি ডিটেকটিভ কমিক্সটা পড়ছিলাম আমি, ওটা সবাইদেরই পড়া উচিত। তার কারণ মানে তোমাকে জিজ্ঞাসা করি, তুমি গ্র্যান্ট মরিসনের ব্যাটম্যান পড়েছিলে? 2000 গ্র্যান্ট মরিসনের ব্যাটম্যান, হ্যাঁ, 2009-এর যে রানটা যেটা ছিল, যেখানে ওই ড্যামিয়েন ওয়েনকে যখন প্রথম ইন্ট্রোডিউস করবে, ওটা আমি পড়েছি। ওটা শেষ হয়েছিল পুরো, ধরো ওই ওনার ব্যাটম্যান ইনকর্পোরেটেড বলে যে শোটা ছিল, আমি এটা বলতে চাচ্ছিলাম, ওখানে
ওই বইটা আমি রীতিমতো উইকলি আমি ফলো করতাম, ঠিক আছে। আই মিন ব্যাটম্যান ইনকর্পোরেটেড ইজ সামথিং সো বিউটিফুল, এবং ড্যামিয়েনের যে ডেথটা ওখানে দেখানো হবে সেটা খুবই খুবই হার্ট রেঞ্চিং একটা মোমেন্ট। খুব ট্র্যাজিক মোমেন্ট ওটা। তো কেউ যদি গ্র্যান্ট মরিসনের কমিক পড়ে থাকে, তারপরে ধরো স্কট স্নাইডারের রানটা পড়ে, তারপরে ধরো টম কিং এর রানটা পড়ে, তার ঠিক ডাইরেক্ট কন্টিনিউয়েশন হওয়া উচিত এই রামবীর এই ডিটেকটিভ কমিক্সটা। মানে তুমি যদি ওইভাবে পড়ো, কারণ রামবীর কমিক্সটা না প্রচন্ড ভাবে গ্র্যান্ট মরিসনের কমিকটাকে রেফার করে। মানে ওগুলোর কিছু কিছু গল্প আছে, ওই গল্পটা ধরো ন্যাচারাল এন্ড পয়েন্ট। মানে এখানে ব্যাটম্যানটা নিজেই বলছে, এটা কন্টিনিউইটিতেই ঠিক আছে, কিন্তু এখানে ব্যাটম্যান নিজেই বলছে যে আমার বয়স হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আই এম ফিলিং টায়ার্ড। মানে এরকম রীতিমতো লাইনস আছে, আই এম ফিলিং টায়ার্ড, আমার রীতিমতো বয়স হচ্ছে, আমি ঘোস্ট দেখছি, দ্য ঘোস্ট অফ বারবাডোস, আমি আমার নিজের লেগাসি নিয়ে চিন্তা করছি। দিস ইজ দ্য স্টোরি। হ্যাঁ, মানে আমি তোমাকে আমি জাস্ট ইন্টারাপ্ট করছি, ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। আমি রিসেন্টলি স্পাইডারম্যানের মোরলুন বলে একটা ভিলেন আছে না, মানে যাকে দিয়ে কাইন্ড অফ স্পাইডার পিপল পুরো জিনিসটা আসবে, আমার কেন জানি না এই বারবাডোস এবং এই যে ডেথ মেটাল স্টোরিটাতে আমরা দেখতে পেলাম যে সব অল্টারনেট ব্যাটম্যানের ভার্সন যারা জাস্টিস লিগের ক্যারেক্টারদের সাথে ইনফিউজড, আমার কোথাও গিয়ে থিম্যাটিক সিমিলারিটি তো লাগলো। তবে আমার না এই ব্যাট পিপল যে কনসেপ্টটা বা এই যে বারবাডোস, আমার না সামহাও, আমি তোমাকে বলি যে এই যে কসমিক লেভেলে যখন এসব জিনিসপত্র যখন দেখানো হয় না, আই সামহাও ডোন্ট গেট বিহাইন্ড ইট, বিকজ আমার কাছে ব্যাটম্যান একটা ট্রাভেলড কিড যে ওই দিন রাত্রিবেলা তার বাবা মার সাথে মারা গেছে, এবং ওর সাথে যেটা হয়েছে সেটা নিয়ে কারুর, মানে সবাই ওকে নিয়ে কনসার্ট, কিন্তু ওর বাবা মার মৃত্যু নিয়ে কারোর মধ্যে রেজ নেই, সেইটা থেকে ও ব্যাটম্যান হয়েছে। যেটা আমার মনে হয় যে এই যে ডেভিড মাজাউর যে শোটা ছিল, ফক্সের ব্যাটম্যান যেটা ছিল, সেখানে খুব সুন্দর করে এই জিনিসটাকে হাইলাইট করা হয়েছিল। সো আই সামহাউ থিঙ্ক দিস ইজ এ ইন্ডিভিজুয়াল স্টোরি। তুমি পরে গিয়ে আমাকে দেখিও না যে ব্যাড পিপল, ব্যাড গড, আসলে এই সমস্ত কিছুটাই, মানে আই মিন somehow I just don't get behind this all this cosmic bullshit and everything. তোমার যে কমপ্লেন্ট, এটা খুব ন্যাচারাল কমপ্লেন্ট, এবং এই কমপ্লেন্টটা স্পাইডারম্যানের ক্ষেত্রেও অ্যাপ্লাই করে। অনেকেরই বক্তব্য যে স্পাইডার ভার্স কনসেপ্টটা, আগেন কেউই যদি দেখে থাকেন, আগে থেকেই বলে দিচ্ছি, স্পাইডার ভার্স কনসেপ্টটা, স্পাইডার ভার্স মুভিটা নয়, স্পাইডার ভার্সের যে কনসেপ্টটা, দ্যাট ইজ কমপ্লিটলি অ্যান্টিথেটিক্যাল বা কমপ্লিটলি এলিয়েনেটিং টু স্পাইডারম্যানের খুব বেসিক যে কনসেপ্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি ওদের যে মোটিভ, ওদের যে মেন হিরো হওয়ার পেছনে যে মোটিভ, সেটাকেই না কাইন্ড অফ খর্ব করে দেয় পুরোপুরি, অ্যাজ ইফ এটা তো একটা সিস্টেমের মধ্যে, তুমিও এটার একটা পার্ট। আরে ভাই, ওরা গোটা দুনিয়ার এগেনস্টে কাইন্ড অফ, মানে বিপ্লব বলো, বিপ্লব বিদ্রোহ আমি ব্যাটম্যান স্পাইডারম্যানকে বলবো না, ওরা ওদের মতো লোকদেরকে হেল্প করার জন্য ওরা উঠেছে, ঠিক আছে। সেটার পেছনে ভগবানও এসে ওদেরকে বলেনি যে তোমরা এটা করো, ঠিক আছে, রোজ আপ অ্যাবাভ এভরিথিং এলস, ওকে। তো সেটাকে যখন তুমি দেখাচ্ছ যে না এরকম আরো লোক রয়েছে, ইউ আর আ পার্ট অফ দ্যাট সিস্টেম, তুমি ওই ক্যারেক্টারটার যে গ্রেটনেস সেটাকে তুমি মানে একটু হলেও তুমি ছোট করে দিচ্ছ। সেই জন্যই আমার প্রথম আমার দুটো স্পাইডার ভার্সের সিনেমা সেই জন্য আমার অসাধারণ লাগে, কারণ দোজ আর মানে মিরাকলস ইন আ ওয়ে, দোজ শুডন্ট ওয়ার্ক। তার কারণ ওই কনসেপ্টটা ইউজ করে, বাট সিনেমাটা কিন্তু যে কোর কনসেপ্ট অফ স্পাইডারম্যান সেটা একটা সেকেন্ডও হারায়নি, এবং সেই জিনিসটা কিন্তু খুব কঠিন করা, প্রচন্ড কঠিন। মানে আমি রিয়েলি বলছি, আমি এই 2024-এর শেষের পরে আমি সুপার হিরো ফিল্ম নিয়ে না ভেবেছিলাম যারা ভিডিও বানাবো আমার চ্যানেলের জন্য, এন্ড আমি ভাবছিলাম যে আমি পুরো রিজন জানি যে কেন সুপার হিরো জনরাটা পুরোপুরি স্ক্রুড আপ হয়ে গেছে, বিকজ রাইট নাও এক্সিকিউটিভস আর রানিং দ্য হোল অপারেশন and they don't give a shit about comic book, okay? ওরা খালি জগা খিচুড়ি, এখান থেকে এই সিন, এটা এই সিনটা কুল ছিল, এরকম একটা সিন এখানে রাখতে হবে, এরকম ভাবে ওরা নেয়, and they don't care about comic book lore. ওরা ক্যারেক্টার গুলোর ব্যাপারে হয়তো জানেও না, এরা হয়তো কলেজ লাইফে এই ক্যারেক্টার নিয়ে হয়তো খিল্লি উড়িয়েছে, ঠিক আছে, বাট এখন তাদের এটা জব, এবং জব বাঁচিয়ে রাখার জন্য
যা খুশি তাই দেখাও, ঠিক আছে? ডিরেক্টরদেরকে ক্রিয়েটিভ কন্ট্রোল দেওয়ার কোনো রকম কোয়েশ্চেনই নেই। আমরা তোমাকে একটা রেসিপি দিয়ে দেবো, তোমাকে ওটার উপরেই তোমাকে কুক করতে হবে। ফ্লপ হলে পরে তোমার কেরিয়ার ছাড়ে, আমরা তো থাকবো চিরকাল। এবং তুমি যদি 2024-এর পুরো যদি তুমি দেখো, মানে ডেডপুল এন্ড উলভারাইন শুধুমাত্র নস্টালজিয়া ভ্যালুর উপরে আর ক্যামিও পর্নের উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ওটা একটা ছিরি সিনেমা, মানে ওটা যে কি বাজে একটা সিনেমা। তুমি জানো তো, মানে আই মে সাউন্ড হিপোক্রিটিক্যাল, আমি এখন সিনেমাটাকে আমি ব্যাশ করছি, বাট আমি আমার চ্যানেলে কিন্তু সিনেমাটা ভালো রিভিউ দিয়েছিলাম। বাট এটা না অ্যাকচুয়ালি হয়, মানে কি হয় বলতো, মানে আমি তো হল থেকে বেরিয়ে ওই দিনকে রিভিউ করছি, ব্রডার স্পেকট্রামের রিফ্লেকশনটা ওই মুহূর্তে হয় না। বাট পরে আমি দেখছি যে রায়ান রেনল্ডস আজকে গ্যাম্বিটকে ফাইনালি দেখালো, চ্যানিং ট্যাটামের যেটা ডিজার্ভ করে সে সেটা পেলো। এটার জন্য আমি রায়ান রেনল্ডসকে কুর্নিশ করতেই পারি, বাট অ্যাজ এ ফিল্ম দ্য ট্র্যাশি ফিল্ম। এটা খুব ঠিক কথা যে এই ক্যারেক্টারগুলো ক্লোজারের দরকার ছিল, সেটা ইলেকট্রা বলি, ব্লেড বলি, ওই ডেয়ার ডেভিল পুরো যে ইউনিভার্সটা, থমাস জেনের পানিশার, বেন অ্যাফ্লেকের ডেয়ার ডেভিল, ওই ইউনিভার্সটা কিন্তু ভালো ছিল। মানে আমি জানি না এই সিনেমাগুলো এত ফ্ল্যাগ কেন খায়। বেনের ডেয়ার ডেভিল আমার খুব ভালো লাগে। আমার ওই ইলেকট্রা খারাপ না, ওটা ডিরেক্টরস কাটটা খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন কি থমাস জেনের তো মেইন একটা পানিশার ফিল্ম আছে, আর ওর জানো তো ডার্টি লন্ড্রি বলে একটা শর্ট ফিল্ম আছে পানিশার নিয়ে। আদিশঙ্কর যেটা বানিয়েছিল মনে আছে আমার, ডার্টি লন্ড্রি বলে আদিশঙ্কর। মানে ওখানে আমি বলো না, ওই যে রন পার্টম্যানকে পর্যন্ত দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং মায়েরই বলছি এই যে ইন্ডিয়ান সিনেমাতে এখন ব্রুটালিটি আর ভায়োলেন্স নিয়ে কথা হয় না, মানে তুমিও দেখেছো নিশ্চয়ই, ঠিক আছে? আই মিন আমার না মানে লোকজনকে ইচ্ছা করে যে ভাই একবার গিয়ে পানিশার সেশন 1-এর এপিসোড নাম্বার 8 অথবা 9টা একবার দেখ, ব্রুটালিটি আর ভায়োলেন্স কাকে বলে সেটা বুঝবি, অথবা ডার্টি লন্ড্রি দেখ। ওকে, তো 2024-এর ফিল্মগুলোতে পুরোপুরি যে শেষ হয়ে গেল, তার মোটামুটি এটাই হচ্ছে গিয়ে কারণ এদের কাছে রাইটস রয়েছে, কমিক বুক রয়েছে, বাট এরা জানেই না, ঠিক আছে? ইট ইজ লাইক এরা লাইব্রেরি দিয়ে দিয়েছে হনুমানের হাতে, ঠিক আছে? এবার হনুমান চেষ্টা করছে কি ওয়ার্ক করে। আমি ডেডপুল এন্ড উলভারিন যখন দেখে বেরিয়েছিলাম, আমার এমনি তখন খুব একটা যে ভালো লেগেছিল তা নয়। আমি তাও, কারণ একদম সত্যি কথা বলছি, আমার ডেডপুলকে অ্যাজ আ ক্যারেক্টারই পোষায় না, আমার প্রচন্ড ইরিটেটিং লাগে। রায়ান রেনল্ডস ঢুকুক কি না ঢুকুক আই ডোন্ট কেয়ার। রায়ান রেনল্ডস যখন ছিল না তখনও আমার ডেডপুলের ক্যারেক্টারটা পোষায়নি। ডেডপুল 1ও আমার পছন্দ না, ডেডপুল 2ও আমার পছন্দ না। তো ডেডপুল এন্ড উলভারিন আমার একমাত্র ভালো লেগেছিল বিকজ অফ হিউ জ্যাকম্যান। হিউ জ্যাকম্যান ছিল, হিউ জ্যাকম্যান টেনেছে সিনেমাটাকে, একদম পরিষ্কার কথা। হিউ জ্যাকম্যান না থাকলে ওই সিনেমাটার মধ্যে কিচ্ছু কানেকটিভ টিস্যু আমার জন্য নেই, মানে ইমোশনাল কানেক্ট হিসেবে কিচ্ছু নেই। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞাসা করি, তোমার ডেডপুল কি ভালো কেন লাগে না? মানে অ্যাজ এ ক্যারেক্টার ভীষণ ইরিটেটিং লাগে। অ্যাজ আ ফোর্থ ওয়াল ব্রেকিং ক্যারেক্টার হিমসেলফ আমার ভীষণ ইরিটেটিং লাগে। যখন ডেডপুল, তুমি ওর ওই রানটা পড়েছো যেখানে ক্যাপ্টেন আমেরিকা ওকে কাইন্ড অফ বিট্রে করবে, এবার ও ক্যাপ্টেন আমেরিকার সাথে সিক্রেট এম্পায়ারের মাঝখানে ছিল। হ্যাঁ, ওটা সিক্রেট এম্পায়ারের মাঝখানে, হ্যাঁ পড়েছি। ওটা জেডি ডুগান লিখছিল, পড়েছি ওই জায়গাটা, একটু একটু পড়েছি, আমি বেশি পড়িনি। জেডি ডুগান তাও লিখতে পারে ডেডপুলকে ঠিকঠাক করে, একটু পড়া যায় ব্যাপারটা। আমারও বেসিক কনসেপ্টটাই পোষায় না, ঠিক আছে? বেসিক কনসেপ্ট দেখো, বেসিক্যালি ডেথস্ট্রোককে মকারি করার জন্য তোকে তৈরি করা হয়েছিল। না সেটা তো আলট্রা বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্টটাতে তো গেলামই না। আমি যদি এখন রব লাইফেলকে নিয়ে যদি আমি কথা বলতে শুরু করি, অকথ্য গালি বেরোবে আমার মুখ থেকে, ওই নিয়ে আমি কিছু বলছি না, মাত্র পোষায় না, ঠিক আছে? কিন্তু ডেডপুলের যে ফোর্থ ওয়াল ব্রেক কনসেপ্টটা, এটা তো বেরিয়েছিল 90s-এ, যখন জো কেলি যখন ডেডপুলের ব্যাপারে লিখতে শুরু করলো, তখন তো ফোর্থ ওয়াল ব্রেকটা শুরু হলো। আমার তখন থেকেই পোষায় না, কারণ 90s হিউমার, তুমি যদি 90s-এর সিনেমা দেখো, 90s হিউমার প্রচন্ড ফাস্ট হিউমার, প্রচন্ড মেটা কমেন্ট্রি, পোস্ট মডার্ন হিউমার, ঠিক আছে? সব সময় না নেওয়া যায় না ওই পোস্ট মডার্ন হিউমার, সত্যি কথা বলছি। সবকিছু ফোর্থ ওয়াল ব্রেক করতে হবে, সবকিছু বোঝাতে হবে, সবকিছু চোখ বন্ধ করে উইঙ্ক নাচ করতে হবে। এই কারণে জস উইডনের হিউমারও আজকাল পোষায় না, এই কারণে মার্ভেলের হিউমারও আজকাল। আচ্ছা, জস উইডন আজকাল কাজ কোথায় করছে? আর করছে না, কোথায় করছে? শেষ, কোথায় কাজ করছে? ওর কেরিয়ার নিয়ে পুরো আলাদা একটা পডকাস্ট করা যায়। এন্ড আমি তোমাকে বলছি অমর, তো
আ- আমি জানি অনেক আর্টিস্টিক ইন্ডিভিজুয়াল হয়, তাদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা করে দেখা উচিত, বাট আই এম সো হ্যাপি দ্যাট হিজ কেরিয়ার ইজ ওভার অ্যান্ড আই হোপ টু ডু দ্য সেম থিং. I wish the same thing should happen with Mr. The savior of DC, the James Gunn. Okay, but anyway, চলো. ঢুকলামই যখন ঢোকাই হলো যখন প্রশ্ন করি একটা। প্রশ্নটা হলো, যে কারণে গানকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয় তার কারণটা হলো 2008 সাল বা 2007 সালের টাইমে তার কিছু কিছু টুইটস বের হয়। সেই টুইটস গুলো খুব কম ভাষায়, খুব পোলাইট ভাষায় বলতে গেলে, দোজ টুইটস ওয়্যার আই ওপেনিং টু আ সার্টেন ডিগ্রি। দেয়ার ইজ আ ফাইন লাইন, খুব সূক্ষ্ম একটা ভাগ আছে, ঠিক আছে, বিটুইন ডার্ক হিউমার and utter depravity. জেমস গানের ওই হিউমারটা যে টুইটস গুলো যেগুলো দেওয়া হয়েছিল সেটা অনেকেই বলতে পারে ডার্ক হিউমার। তার কারণও আছে বাই দ্য ওয়ে। তার কারণ হলো যে সে ট্রোমা বলে যে স্টুডিওটা, ওই ট্রোমা স্টুডিওটাতে কাজ করতো। তুমি যদি ট্রোমা স্টুডিও সিনেমা দেখো, ওই সিনেমাগুলো ওরকমই, ঠিক আছে। ধরো ট্রোমিও এন্ড জুলিয়েট, বা ধরো, বুঝতে পারবে কি ব্যাপারে বলছি। সেজন্য ওর যে এইসব ব্যাপার স্যাপার গুলো যেগুলো আছে, মানে আমি বুঝতে পারি কেন লোকজনদের মাথা গরম হয় রিগার্ডিং হিম, খুব ভালো করেই বুঝতে পারি। আমার মাথা গরম না, আমি অ্যাকচুয়ালি জানো তো, আমি তোমাকে টু বি অনেস্ট বলি, তুমি তো আমাকে দেখো ফেসবুকে যে মানে কি রেটে আমি মানে ওকে আমি থ্রেট করি কাইন্ড অফ। ওই টুইট গুলো মানে বাই দিস টাইম আমি বলছি, ওই টুইট গুলো আমার কাছে লিস্ট বদার্ড আমি ওই টুইট গুলোর ব্যাপারে, ঠিক আছে। আমি এই লোকটাকে একসময় পছন্দ করতাম, ঠিক আছে। সুপার বলে ওর একটা সিনেমা আছে, ঠিক আছে, যেখানে ওই অফিসের ওই মেয়েটা আর ওই এলেন পেজ ছিল, ঠিক আছে। রেইন উইলসন আর এলিয়ট পেজ। আমি এলিয়ট, হ্যাঁ, এখন তোর না ও যখন পড়েছিল তখন এলেন পেজই ছিল, এখন এলিয়ট পেজ। হ্যাঁ, আমি ওই সিনেমাটা দেখেছিলাম প্রেটি ইয়াং বয়সে, ঠিক আছে, এবং তখন কিন্তু আমি বুঝিনি, এবং আমার জিনিসটা খুব একটা বেশি প্রবলেমেটিকও মনে হয়নি। আমি এখন যখন লুক ব্যাক যখন করি, তো ইট ইজ ভেরি প্রবলেমেটিক। আর তার থেকেও বড় কথা কি, আমি 2 বছর ধরে ওকে ওভার দ্য ইন্টারনেট, ওর বিহেভিয়ার, ও যেভাবে লোককে রিপ্লাই করে, মানে রিসেন্টলি একটা ফ্যানকে, সেই ফ্যানটা কিন্তু ওকে মানে বিশাল হার্ড কিছু কিন্তু বলেনি, ও সেই ফ্যানকে রেসপন্ডে লিখছে যে হ্যাঁ তোমার প্রোফাইল ঘুরলাম, তোমার বাবা মারা গেছে রিসেন্টলি। যেই লোক নিজের বাবা মারা যাওয়ার সাথে সুপারম্যান রিলিজের ডেট নিয়ে লম্বা হ্যাজ নামাতে পারে, সে অন্য কারোর মৃত বাবাকে নিয়ে কি করে মানে মজা করতে পারে আমি জানি না। আর দেখো, ওর টুইটের কথা তুমি বাদই দাও, ওর ওই রকম থিমড পার্টি বা ওর যে ছবিগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো বাদ দাও। ওই ম্যাস্টোডন বলে একটা মানে ওই ধরনের লোকদের জন্য একটা ইয়ে রয়েছে, সেটাও বাদ দাও। ওর এই নামলা বলে গ্রুপ আছে, সেগুলোও বাদ দাও। আমি ক্লিয়ারলি ওর ফিল্মের মধ্যে ইন্ডিকেশন দেখতে পাই যে হি ইজ দ্যাট টাইপ অফ পার্সন। তুমি যদি গার্জিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 1 আর ভলিউম 2 যদি দেখো, ইয়ন্ডোর ক্যারেক্টারটাকে ও যেভাবে পুরো শিফট করায় না, ঠিক আছে, মানে দ্যাট সেজ আ লট অ্যাবাউট হিম। আর তুমি একটা জিনিস খেয়াল করবে সুইসাইড স্কোয়াডে, মানে ও যে সুইসাইড স্কোয়াডটা বানিয়েছে, যে উইজেলকে প্রথমে দেখালো যে উইজেল প্রথমেই মারা গেল, ঠিক আছে, মিশনের শুরুতেই উইজেল গন। পিপল আর নাও ভেরি হ্যাপি যে 26টা বাচ্চা খেয়েছে, উইজেল মরে গেছে, ঠিক আছে। তারপরে তুমি দেখবে রিক ফ্ল্যাগকে দিয়ে একটা সিন আছে যে আমি বাচ্চাদেরকে বাঁচাতে চাই। হার্লে কুইনের সাথে ওই যে প্রিন্সটার যে প্রেম হবে, যাকে হার্লে কুইন উড়িয়ে দেবে উইল বলে, ওইখানেও হার্লে কুইন চিৎকার করে যে আমি বাচ্চাদেরকে বাঁচাতে চাই। র্যাট ক্যাচারেরও, ঠিক আছে, আমি দেখছি সেম ডায়ালগ প্রত্যেকটা ক্যারেক্টার দিচ্ছে, এবং এটা কিন্তু এদের জন্য ইউজুয়াল কিন্তু নয়, কারণ আমি এদেরকে ফলো করছি, এরা কোনোদিন কিন্তু এরকম ভাবে কথা কিন্তু বলেনি যে বাচ্চাদের ব্যাপারে তারা খুব কেয়ার করে। না দেখো, এই আর্টিস্টিক লিবার্টি করা উইথ রিগার্ডস টু, এটা লিবার্টি নয়। আমি শেষ করি তোমাকে পুরো সিনেমাটা শেষ হলো, তো তারপর আমরা দেখি যে উইজেলের কিচ্ছু হয়নি, উইজেল বেঁচে আছে এবং উইজেল এই দ্বীপের দিকে যাচ্ছে। দ্য থিং ইজ, আমার কেন মনে হয়েছে যে আই ওয়ান্ট টু সেভ কিডস এই ডায়লগও প্রত্যেকটা ক্যারেক্টার মুখে বসিয়েছে,
দেখো ওর এই অ্যালিগেশন, ডিজনি থেকে ফায়ার হওয়া, ডিসিতে হায়ার হওয়া, তারপরেই এই সিনেমাটা আসছে। আমি সালমান খানকে দেখেছি, সালমান খান তো উমেন ব্যাশার হিসেবে খুব পরিচিত একটা লোক। সালমান খানের প্রত্যেকটা সিনেমাতে, মানে সেটা তুমি অন্তিম নিয়ে নাও, সেটা তুমি রাধে নিয়ে নাও, সেটা তুমি দাবাং নিয়ে নাও, প্রত্যেকটা সিনেমাতে একটা সেগমেন্ট থাকবে যে ও রেপিস্টদের এগেনস্টে ও যুদ্ধ করছে, ঠিক আছে, ও কোথাও কোনো রেপ হয়েছে ও কেলাচ্ছে তাদেরকে ধরে। এইগুলো না জাস্ট ওই ইমেজ হোয়াইট ওয়াশের জন্য রাখা হয়। ওভার কম্পেনসেশন তো বেসিক্যালি। হ্যাঁ, জেমস গান সেম জিনিসটা সুইসাইড স্কোয়াডে করে। আবার মজার ব্যাপার, গার্জিয়ান অফ গ্যালাক্সি 3 যখন দেখছি আমি, একটা এলিয়েন প্ল্যানেটে গেছে, একটা বাচ্চা এলিয়েনের মুখে ড্র্যাগস বল ছুঁড়ে মারছে, অ্যান্ড দ্যাট ইজ সাপোজ টু মেক মি লাফ, দ্যাট ইজ লাইক হিউমার। এলিয়েন কিডদেরকে তো আমরা মানুষের বাচ্চা বলে মনে করছি না, ওটা যদি কোনো মানুষের বাচ্চার সাথে সিন যদি হতো তাহলে ও ওই সিন কিন্তু রাখতো না। ওকে, তো আমার আমার কোথাও গিয়ে মনে হয় কি যে জেমস গান এমন একটা মানুষ যাকে আমি ভাই কোনো দিন কোনো মত, মানে আমাকে যদি ফাঁসিও যদি দেওয়া হয়, আই উইল নেভার এভার বি এবল টু সাপোর্ট। তো অনেক দূরের কথা, মানে আমি ওকে মানুষ বলে গণ্যই করি না, ঠিক আছে। ওকে, তো বাট দেখো এটাও একটা ঘটনা, এন্ড সিন্স উই আর ডিসকাসিং সেই জন্যই বলছি, এটাও একটা ঘটনা। জেমস গান কিন্তু এমন একটা ক্রিয়েটর যে কিন্তু ক্যারেক্টার্সদের ট্রমা, স্পেশালি ট্রমা রিলেটেড টু ফাদার্স, ওটা নিয়ে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ডিল করে। সে ডিলিংটা সে কিভাবে করে সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আমার মনে হয় ওর বেস্ট ওয়ার্ক এখনো পর্যন্ত আমার মনে হয় ইজ পিসমেকার সিজন 1। আমার অসাধারণ লেগেছিল, টু বি ভেরি অনেস্ট উইথ, আমার অসাধারণ লেগেছিল। আমার ভালো লাগা উচিতই না শোটা, কারণ শোটা ফুল খিল্লি ওড়ানোর মতো তৈরি একটা শো, মানে খিল্লি উড়াতেই পারে। আমার অসাধারণ লেগেছিল শোটা অনেক কারণে, জন সিনার অ্যাক্টিং থেকে শুরু করে একটা ওইরকম একটা ক্যারেক্টার, পিসমেকার বলে একটা ক্যারেক্টার যাকে কেউ চেনে না, ওই ক্যারেক্টারটাকে চেঞ্জ করে রেলিভেন্ট করে একটা অ্যান্টি হিরো বানানো, while keeping him as stupid as wow জন সিনা plays him, সবকিছু করা। বাট along with that there are moments যেখানে শোটা মানে তোমাকে শান্ত করায়, তোমাকে ভাবায়, বিকজ দে আর ডিলিং উইথ ট্রমা ইন ডিফারেন্ট ওয়েজ। ঠিক আছে, আমার মনে হয় জেমস গান অ্যাজ অ্যান আর্টিস্ট ওই ক্যাপাবিলিটিটা কিন্তু লোকটার আছে, ইটস নট অ্যাজ ইফ নেই। সে ওভার কম্পেনসেট করুক যাই করুক, ওই ক্যাপাবিলিটিটা লোকটার আছে, আমি ওটাতে অস্বীকার করতে পারি। কিছু ক্যাপাবিলিটি তো আছে, মানে না হলে দেখো, মানে জস ওয়েডন কিন্তু এই সাপোর্টটা পায়নি দুখানা অ্যাভেঞ্জার্স $1 বিলিয়ন বক্স অফিস দেওয়ার পরেও, যেই সাপোর্টটা জেমস গান কিন্তু পাচ্ছে, ঠিক আছে, এই মুহূর্ত অব্দিও, ঠিক আছে। কিছু ক্যাপাবিলিটি তো অবশ্যই আছে, বাট কি হয় বলতো যে মানে 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 আমি নিজে এই সমস্ত মানে অসভ্যতা বা মানসিক অসুখের ভিকটিম বলে আমি বলছি না। ওই যে তুমি যে থিন লাইনের কথাটা যে বলছিলে না, আই মিন মানে আমি অনেক বড় ক্রিমিনালকেও হয়তো আমি কিছুটা হলেও মানে ক্ষমা, সুন্দর চোখে দেখার যে ব্যাপারটা, যে কিছু একটা অ্যাঙ্গেলে আমি লোকটাকে ইয়ে করে দিচ্ছি, বাট একে আর না মানে ওপেনলি বড্ড বেশি ভাটায়, ঠিক আছে, মানে এত মিথ্যা কথা বলে, মানে জেসন মোমোর যখন রিউমার যখন চলছিল যে ও লোগো হবে, ওকে ইন্টারনেট থেকে দূরে সরা উচিত, এটা 100%। তুমি ভাই একটা স্টুডিওর হেড। না, আমি চাই না ও ইন্টারনেট থেকে দূরে সরুক। না, আই এম নট যা করছে এক্স্যাক্টলি তাই করুক। I'm not saying anything. I'm just saying that he's a studio head. Even in terms of optics, তুমি তো স্টুডিও হেড ভাই। কেভিন ফাইগি কে কোনোদিনও দেখেছো যে সোশ্যাল মিডিয়াতে গিয়ে যা ইচ্ছা তাই করছে? কোনোদিন না। কেভিন ফাইগি পেছন থেকে ডিসি কে ডাব্লিউবি কে পুরো ধ্বংস করে দিল, কিন্তু কেউ একটা আঙুল তুলতে পারবে না, কারণ লোকটা সোশ্যাল মিডিয়াতে কোনোদিন হ্যাজায়নি, ঠিক আছে, কোনোদিন হ্যাজায়নি। ওকে, সেটাই তো। মানে ইভিল হলে পরে এইরকম হও যে একটা মানে কম্পিটিটরকে তুমি পুরো জাস্ট উড়িয়ে দিচ্ছ, নট বাই ইওর ক্রিয়েটিভিটি এন্ড অল, মানে সেটা চুরি করে হোক, স্যাবোটাজ করে হোক, লিক করিয়ে হোক, কিন্তু নিজের এমন একটা সোশ্যাল ইমেজ রাখছো যে মানে তোমাকে নিয়ে কেউ ব্লেম করলে পরে লোকের মনে হয় যে এটা কনস্পিরেসি থিওরি মেবি, ঠিক আছে। তো হ্যাঁ, তো ওটাই আমারও বক্তব্য যে তুমি ভাই স্টুডিও হেড যখন, সত্যি কথা বলতে, এবং আমি এটাও বলে রাখছি, আমি ক্রিচার কমান্ডোজ এর লাস্ট এপিসোডটা জাস্ট দেখে তোমার ডেটাতে জয়েন করলাম। আমি দেখছিলাম যখন তুমি জয়েন লিঙ্কটা পাঠালে, আমি জাস্ট শেষ হলো আমি জয়েন করলাম।
তুমি জয়েনটা না করতে পাঠালে আমি হয়তো একটা রিভিউ লিখে আমি হয়তো ফেসবুকে ছেড়েও দিতাম, ঠিক আছে, তুমি just পাঠালে বলে আমি করলাম। আই এম নট ইমপ্রেসড, সত্যি কথা, আই এম রিয়েলি নট ইমপ্রেসড। ইটস অ্যাট বেস্ট ইট ইজ ফাইন ক্রিচার কমান্ডোস, এবং the fact that it is being marketed as the start of a new DC universe is, to put in politest of terms, horseshit. ওটা লাস্ট মোমেন্ট। কিন্তু এইখানে তো আরেকটা কোয়েশ্চেন আছে যে এটা কি রিয়েলি স্টার্ট? কারণ কখনো বলে যে ব্লু বিটেল হচ্ছে গিয়ে স্টার্টিং পয়েন্ট বিকজ উই আর গোইং টু ইউজ দ্যাট ক্যারেক্টার, গল্পটা কেন নয়? I'll tell you what this is. This is comic book terms এই আসি। This is 2012 সালে মার্ভেল একটা রিবুট, সফট রিবুট করেছিল যার নাম হলো মার্ভেল নাও। কারো মনে আছে মার্ভেল নাও? কেউ যদি কমিক্স পড়ে থাকে? না। ঠিক আছে, এটা হলো ডিসি যখন নিউ 52 রিলঞ্চ করে সেটা দেখা দেখি মার্ভেল স্টার্ট করে, মার্ভেল নাও, ঠিক আছে। কিন্তু মার্ভেল নাও, মার্ভেলের বেসিক, শোনো, খুব বেসিক ডিফারেন্স বিটুইন ডিসি এন্ড মার্ভেল আমি এখানেই বলে দিই। মার্ভেল হ্যাজ নেভার রিবুটেড ইন কমিক্স, নেভার। দে হ্যাভ আ স্লাইডিং টাইম স্কেল, ওদের টাইম পিছাতে থাকে, কিন্তু যা যা হয়েছে 60s থেকে এখনো অবধি এভরিথিং ইজ ক্যানন ইন মার্ভেল কমিক্স। জাস্ট টাইমলাইন গুলো আমি সবথেকে বেশি রেসপেক্ট করি, জানো তো অমর, তো তুমি একটা জিনিস ভাবো, মানে লোকে হয়তো ভুলেও গেছে যে এজেন্ট অফ শিল্ড বলে একটা শো আসতো, সেটা কিন্তু মেন মার্ভেলের কন্টিনিউটির সাথে কিন্তু পুরোপুরি কিন্তু ছিল আমাদের এই 2012 অ্যাভেঞ্জার্স, 15 অ্যাভেঞ্জার্স, সিভিল ওয়ার। শোটা শেষ হলো, কোথা দিয়ে বেরিয়ে গেল কেউ বুঝতেও পারলো না। ওরা ইনহিউম্যান লঞ্চ করলো, সুপার ডুপার ফ্লপ খেলো, ঠিক আছে। ওই ক্যারেক্টারটাকে, আরে বলো না, জোরে চিৎকার করতে পারে, আমার নামটা ভুলে যাচ্ছি, ঠিক আছে, ওকে ওই ডক্টর স্ট্রেঞ্জের পার্ট 2 তে ইয়ে দিয়ে দিল, কিং সামথিং কিছু একটা ছিল, ঠিক আছে, ভুলে যাচ্ছে আমার, যদি মাথায় নাচছে না নামটা। ওকে, ইনহিউম্যান শোটাকে পুরোপুরি সাইড করে দিল, বাট নেভার এভার দে রিবুটেড। ইভেন কি তুমি ওদের 2008 স্কেডিউলের দিকে যদি তাকাও, ইনক্রেডিবল হাল্ক কিন্তু ইউনিভার্সালের গেছে, যেই কারণে হাল্ক নিয়ে ওরা কোনোদিন ইয়ে করতে পারবে না, ঠিক আছে, কারণ রাইটস এখন ইভেন কি মানে আমি তো দেখেছি আমাদের এই এখন হালকের একটা যে মার্ক রাফেলোকে দেখেছি আমি ওপেনলি ইউনিভার্সালকে খিস্তি মারতে, যে তোমরা রাইট রেখে দিয়েছো, করতে দেবে না, আমরা প্রত্যেকটা সিনেমাতে একটু একটু করে গল্প দিয়ে হালকের আর্ক থেকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মানে ওপেনলি দেখেছি আমি গালাগাল দিতে, ঠিক আছে। তো ওরা কত সুন্দর জিনিসগুলোকে ওরা হ্যান্ডেল করেছে, যে ঠিক আছে আমার অ্যাক্টরের সাথে প্রবলেম হতে পারে, রাইট নিয়ে অসুবিধা হতে পারে, কিন্তু আমি তাই বলে পুরো ইউনিভার্স রিবুট করবো না। তুমি আজকে একটা জিনিস দেখো, আমাকে অনেক লোকজন মানে জ্ঞান দেয় যে হেনরি ক্যাভিল ইজ ডান, তুমি মুভ অন করে যাও। আমি ওদের একটা বেসিক কোয়েশ্চেন করি, তুমি ভাবো তুমি একটা জায়গাতে কাজ করতে, ঠিক আছে, সেখানে কিছু প্রবলেম হলো, তুমি ছেড়ে বেরিয়ে দিয়ে এলে, তোমাকে ওরা আবার ডাক পাঠালো এবং বললো যে তুমি জানিয়ে দাও যে ইউ আর ব্যাক, তুমি জানিয়ে দিলে, তারপর তারা বলছে যে না, তারপর তারা জাস্টিফিকেশন দিচ্ছে যে ওকে আমরা ফায়ার করিনি, ও অ্যাকচুয়ালি কোনোদিন হায়ারই হয়নি। আজকে যখন মানে অ্যাক্টর যখন শিফট যখন হয়, ক্রিশ্চিয়ান বেল থেকে যখন বেন অ্যাফ্লেকে যখন এসছে, বেন অ্যাফ্লেকের অ্যাকসেন্টলি লোকের প্রবলেম ছিল, কিন্তু ক্রিশ্চিয়ান বেলকে তো অন্যায়ভাবে সরানো হয়নি। বেন অ্যাফ্লেকের অ্যাকসেন্ট নিয়ে প্রবলেম ছিল, এটা বেন অ্যাফ্লেকের নাকি বস্টনিয়ান অ্যাকসেন্ট রয়েছে। আর জানো না, আমি তোমাকে বলছি এই সুপার হিরো নিয়ে যত ফালতু কথা না, এগুলো না আমেরিকানরাই বলে, ঠিক আছে। আমার মনে হয় যে ওদের জন্য যেটা তৈরি করা হয়েছে সেটা ওদের থেকে আমরা বেশি ভালো বুঝি। শোনো একদম পরিষ্কার কথা বলি, আদার থেকে বেশি নর্মাল আমেরিকানসরা কমিক্স পড়ে না, ঠিক আছে, তাদের বক্তব্য কমিক্স হলো বাচ্চাদের। এই কথাটা কালকে একজনের সাথে খুব তর্ক হচ্ছিল, আমি তাকে লিখলাম যে ভাই আমি ইন্ডিয়া থেকে রয়েছি বলে এটা মনে করার কোনো দরকার নেই যে তুই বেশি কমিক্স পড়ছো, ঠিক আছে। আমি 24 বছর ধরে কমিক্স পড়ছি, কমিক্সই পড়ি। মানে আমি যখন ছোট ছিলাম না, মানে ক্লাস 9-10 কথা বলছি, আমি যত পয়সা মানে মাসি পিসি কাকু কাকিমা কোনো টাকা দিচ্ছে বা আমি কোচিনে যাচ্ছি, আমি তো মানে উল্টোডাঙ্গা থেকে আমার স্কুল অব্দি আমি কোনোদিন অটোতে যাইনি, পুরো দৌড়ে গেছি, ওই টাকা জমিয়ে আমাকে কমিক্স কিনতে হবে ভাই।
ঠিক আছে, আমার লাইফের মেন প্রায়োরিটি ছিল হচ্ছে কমিক। মানে আমি এখন নিজেকে দেখে অবাক হই যে আমি এখন খাবার খাই, ঠিক আছে, মানে একদিনে বেরিয়ে হয়তো 500 টাকার খাবার খেয়ে নিলাম। মানে স্কুল লাইফ কলেজ লাইফে এটা লাইক মানে কি 500 টাকা দিয়ে মানে কমিক্স কিনবো ভাই 4টে, খাবার মানে খাবার কি। না বাট সেটার কারণও অনেক আছে, বাট যাই হোক না, আমি আসলে মার্ভেলের কথাটা কেন বললাম যে মার্ভেল রিবুট করেনি, তার কারণ মার্ভেলের কন্টিনিউইটি সেই জন্য সবসময় মেনটেন থাকে। ডিসি প্রবলেম তো ওটাই না, ডিসি তো কন্টিনিউয়াস রিবুট করতে থাকে, কোনো না কোনো একটা ঝামেলা হলো ডিসি রিবুট করে দিল, কোনো না কোনো কারণে এরা জীবনেও নিজেদের কন্টিনিউইটি মেনটেন করতে পারে না, আর মানুষরা পুরোপুরি কনফিউজ হয়। তুমি একটা জিনিস দেখবে, বিভিএস, স্নাইডার কাট বা ম্যান অফ স্টিল, এগুলোর ক্লিপিংস এখনো ডিসি বা ডাব্লিউবির পেজে ঘুরে বেড়াচ্ছে। লোকজন, নতুন যারা অডিয়েন্স, ইয়াং যারা অডিয়েন্স, তারা এটা দেখছে আর ওটা দেখছে, বুঝতে পারছে না যে চেঞ্জটা কেন হয়েছে। সেটাই তো। মানে আমাকে যখন কেউ বলে না যে দাদা ডিসি কোথা থেকে শুরু করব, আমি পুরো কনফিউজ হয়ে যাই যে আমি ওকে কি বলবো, যদি কোথা থেকে শুরু করবো। এটা খুব কঠিন প্রশ্ন। আর সব থেকে বড় ব্যাপার যে কারণে আমি ঘুরে আসছি জেমস গানের ব্যাপারটাতে, জেমস গানের বক্তব্য, এন্ড এটা হতোই 100% এটা হতোই, জেমস গানের বক্তব্য যে ওর সুইসাইড স্কোয়াড, ওর পিসমেকার, দোজ আর ক্যানন এক্সেপ্ট পিসমেকার সিজন 1-এ যখন জাস্টিস লিগ গুলো যখন ঢুকেছিল, ওই সিনটা ক্যানন নয়, ওই সিনটা চেঞ্জ হবে। আমার বক্তব্য, এবং তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দাও, আমার বক্তব্য, আমরা তো কমিক বুকস পড়েছি, এইসব টাইমলাইনের গ্যাপ ট্যাপ এইসব তো হতেই থাকে, এগুলো তো নর্মাল কমিক বুকস। এটা মানুষকে বুঝাবে কি করে? একটা সিনেমা হিসেবে, একটা সিনেমাতে তো তোমাকে একটা সিন দিতে হবে। হোয়াট উইল বি দ্য সিন? আমি ফিল্ম মেকার হিসেবে বলছি, ধরো হোয়াট উইল বি দ্য সিন? সিনটা হলো একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স আসবে, পিসমেকার দাঁড়িয়ে আছে, ওই জাস্টিস লিগের লোকজন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পিসমেকারের সামনে হঠাৎ করে ধরো একটা ফিল্টার হবে, তুমি একটা জিগজ্যাগ ট্রানজিশন দেবে, তারপর হঠাৎ করে দেখা গেল ওই জাস্টিস লিগ গুলো আইদার নেই অথবা নতুন জাস্টিস লিগ। এবার সেকেন্ড প্রশ্ন, লজিস্টিক্স প্রশ্ন, নতুন জাস্টিস লিগ কাদেরকে ঢোকাবে? তোমার সুপারম্যান কাস্ট, তোমার ব্যাটম্যান কাস্ট নেই, তোমার অ্যাকোয়াম্যান কাস্ট নেই, তোমার ওয়ান্ডার ওম্যান কাস্ট নেই, তুমি কাদেরকে ঢোকাবে? ধরো তুমি অ্যাকোয়াম্যানকে ঢোকাবেই না, ধরো তুমি ফ্ল্যাশকে ঢোকাবেই না, তো তুমি কাদেরকে ঢোকাবে? হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট? ইউ হ্যাভ ক্লিয়ারলি নট থট অ্যাবাউট ইট। কারণ তুমি যদি সত্যি এটা ভেবে রাখতে না, তাহলে তুমি এই জিনিসটাই করতে না। এই ব্যাপারে তো আমি তোমাকে বলবো যে ও যেভাবে ফ্ল্যাশটাকে ও ধ্বংস করেছে, মানে অনেক লোকজন বলে কি যে ফ্ল্যাশ, স্যাজাম 2, ব্লু বিটেল, অ্যাকোয়াম্যানে ওর কোন রকম হাত ছিল না। এমনি ভেঙে যাচ্ছিল, টু বি ভেরি অনেস্ট, ও এসে আরো খারাপ করেছে ঠিকই, বাট ওর আসার আগে ফ্ল্যাশের এটা ওই পিকচার গুলো লিক হয়েছিল কি, মানে পিকচার গুলো পোস্ট হয়েছিল, ফ্ল্যাশের এন্ডিং এ দেখাতো যে হেনরি, ডায়ানা, ওদিকে মাইকেল কিটনের ব্যাটম্যান, এদিকে বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান এবং তোমার নতুন সুপার গার্ল, তারা সব একসঙ্গে, তারা সব লাইক ওই ফিউনারাল থেকে সব, মানে মাইকেল কিটনের যে ফিউনারালটা, ওখান থেকে সবাই একসঙ্গে বার হচ্ছে। ফ্ল্যাশ কিন্তু কোনোদিন রিবুটের পারপাসে তৈরি হয়নি। ফ্ল্যাশ তো 2018-তে বেরোনোর কথা বা 17-তে বার হওয়ার কথা। According to Hamada, if I'm not mistaken, তুমি তো খবরটা রাখো, according to Hamada, Flash, if I'm not mistaken, would have led to a crisis on Infinite Earths type. If I'm not mistaken, এই খবর। তো সেইটার জায়গাতে ও সেটাকে পুরো চেঞ্জ করে ফেলে। আর তুমি আর একটা স্যাডেনিং ব্যাপার তুমি লক্ষ্য করো, দেখো হেনরি তো খুব পপুলার স্টার, ওকে নিয়ে কথা তো হবেই। আজকে তোদের ইউনিভার্সের এন্ড হচ্ছে, তোরা বলছিস যে এটার পরে তোরা রিবুট করে দিবি, তাহলে সেখানে একটা ইয়াং মেয়েকে সুপার গার্ল হিসেবে তুই নিয়ে কেন এলি? আর নিয়ে যখন এলি তুই তাকে এবার চেঞ্জ করছিস কেন? তুই তো রিবুট মেরেছিস। হ্যাঁ, তোমার লজিক নিয়ে যদি আমি চলি, अगेन আমি স্নাইডার কোট অ্যান্ড কোট স্নাইডার বট নই, আমি স্নাইডার ফ্যান নই, হোয়াট এভার ইট ইজ, আমি ভালো সিনেমার ফ্যান, লেটস বি ভেরি ক্লিয়ার, আমি কমিক বুকস এর ফ্যান, আমি ভালো সিনেমার ফ্যান। মানে এটা আমিও ক্লিয়ার করে দিব, মোটামুটি তোমরা যে অমর তো একজন নিউট্রাল ডিসি ফ্যান, আমি একজন ডিসি ফ্যানাটিক বলতে পারো, কিন্তু আমি কিন্তু স্নাইডার বট। ওকে, তার মানে আমি এটা মনে করি না যে স্নাইডার হাগলেও সুন্দর,
I don't like Rebel Moon, I don't like Army of the Dead. Okay, একদম ক্লিয়ার, continue. সবকিছু ক্লিয়ার, ঠিক আছে। Yeah. তোমার লজিক নিয়ে আমি যদি চলি, তাহলে পিসমেকারের সবকিছু ক্যানন, সুইসাইড স্কোয়াডের সবকিছু ক্যানন, ঠিক আছে। ফ্ল্যাশ যদি অত ইম্পর্টেন্ট হয়, তাহলে তুমি সুপারগার্লটাকে ক্যানন রাখতেই তো পারতে। নতুন একটা অ্যাক্ট্রেস তুমি রাখতেই পারতে, তুমি রাখলে না কেন? কারণ তুমি নতুন স্টুডিও হেড, এবং যখন নতুন স্টুডিও হেডরা ঢোকে, ওদের ইগোটা এত যে দে ওন্ট টেক এনিথিং যা প্রিভিয়াস স্টুডিও হেডরা তৈরি করেছে। সেই জন্য তুমি সবকিছু উড়িয়ে দিলে। তুমি স্যান্ডবক্সে এসছো, সেই জন্য স্যান্ডবক্সে সবকিছু ফেলে দিলে, এক্সেপ্ট এই স্যান্ডবক্সে আমার এই খেলনাগুলো আছে যেগুলো আমি এনেছি, আমার খেলনাগুলো তো বেঁচে থাকবে। এ কি করে হয় ভাই? আরে তুমি ব্ল্যাক অ্যাডামের কাস্টিং এর দিকে তুমি দেখো, পিয়ার্স ব্রসনানের ডক্টর পেট্রো মানুষ তো আলাদা জিনিস, ব্ল্যাক অ্যাডাম তো আলাদা। দেখো আমি দেখো রক বেরিয়ে গেছে, আমি খুব খুশি হয়েছি। ওই আরেকটা জানোয়ার, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ প্লিজ, মানে যারা তোমরা ডোয়াইন জনসনের মতো করে দেখছো, আমি এই মানে দুচির ভাইকে আমি খুব ভালো করে চিনি জানি, এবং সে কোথায় কি প্রবলেম করে আমি খুব ভালো করে আমি তার আপডেট রাখি। আজকে ডোয়াইন জনসনের কথা তুমি বাদ দাও, মানে ওকে নিয়ে যে ফ্যান আর্ট গুলো তৈরি হয়েছে, ওর উইথ দ্য হেয়ার অ্যান্ড উইথ লং, বা ওর আইব্রোটা যেরকম, ভাই আমি দেখে ভাবছি যে ভাই তুই কিছু তো চেঞ্জ করতে পারতিস, অ্যাটলিস্ট তুই কানটা লম্বা করলে পরেও তোকে ব্ল্যাক অ্যাডামের মতো লাগতো। তোকে তো ব্ল্যাক অ্যাডাম লাগছেই না কোনো অ্যাঙ্গেল থেকে। ওকে দেখে মনে হচ্ছে দ্য রক কসপ্লেইং অ্যাজ ব্ল্যাক অ্যাডাম। খুব তুই নয় ভুরু তুই উঁচু করতে পারতি, নয় কিছু তো না, ও তো অ্যাকচুয়ালি হিরো হওয়ার স্বপ্ন নিয়ে এসছে। আর আমি ঠিক বুঝি না যে ডিসি স্নাইডারকে কাজ করতে দিল না, বাকিদেরকে লাইক তোরা যা পারবি কর। আজকে সনির যে পুরো ইউনিভার্স যে ফ্লপ হলো, বিকজ উইদাউট স্পাইডারম্যান দ্য ভিলেন্স আর নট দ্যাট ইভেন ইন্টারেস্টিং। রাইনোর সাথে ক্র্যাভেনের ফাইট কে দেখতে চায় ভাই? ওকে বি ফেয়ার, টেকনিক্যালি আমি দেখতে চাই, কারণ আমি জানি রাইনো আর ক্রেভেনের মধ্যে রিলেশনশিপটা অ্যাকচুয়ালি কি। বাট যাই হোক, আমার বক্তব্য হলো যে দেখতে চায় না ভিলেন, কেউ দেখতে চায় না। মানে ব্ল্যাক অ্যাডাম, মানে স্যাজাম ছাড়া ব্ল্যাক অ্যাডাম, মানে ব্ল্যাক অ্যাডাম স্যাজামের কাছে মার খাবে না, কারণ জ্যাকারি লিভাই অ্যাকচুয়ালি অনেক, মানে সে কোনো রকম স্টারের পর্যায়েই পড়ে না, আর ডোয়াইন জনসন স্টার, সেজন্য ও সুপারম্যানকে নিয়ে এলো। কি না ব্ল্যাক অ্যাডাম কোনোদিন সুপারম্যানের ভিলেন ছিল? জীবনে কোনোদিন ছিল না ছিল, কিন্তু মেইনলি ও কিন্তু স্যাজাম থেকে কিন্তু আরম্ভ হয়েছে। ওরকম ভিলেন ছিল না, ও বরং একটা ডিসি ইউনিভার্স টাইপ অফ ভিলেন ছিল। ওকে শ্যাজামের ভিলেন ছিল, তারপরে ওভারঅল ডিসি ইউনিভার্সের ভিলেন হয়। হ্যাঁ, মানে আমি এখানে বলছি যে প্রাইমারিলি, না মানে প্রাইমারিলি তুমি যদি দেখো ও কিন্তু শ্যাজামের ভিলেন ছিল, ঠিক আছে। পরে ওর জাস্টিস লিগের সাথেও তো ক্যালাকিলি হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 3 এর মতো ইভেন্ট হয়েছে, ঠিক আছে, সুপারম্যানের সাথে ক্যালাকিলি হয়েছে, সুপারম্যানের সাথে ক্যালাকিলি হয়েছে, প্রচুর লোকজনদের সাথে। ইভেন কি বলো না, ওই যে অ্যানিমেটেড ফিল্মটা রয়েছে, ঠিক আছে, ওই ফিল্মটা কত সুন্দর, 20 না 21 মিনিটের বোধহয় ফিল্ম, একদম ছোট্ট। হ্যাঁ ওই যে হ্যাঁ বুঝেছি আমি। বেরিয়েছিল, ঠিক আছে, ডিসি শোকেসের শর্ট ফিল্ম। আরে ডিসি শোকেসের স্পেক্ট্রের একটা বেরিয়েছিল, গ্রিন এর একটা বেরিয়েছিল, এইটার একটা আরেকটা কি যেন বেরিয়েছিল, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, ঠিক আছে, কনস্ট্যান্টিনের বেরিয়েছিল মনে হয় আমার খেয়াল। কনস্ট্যান্টিন, হ্যাঁ রাইট। আমি তো দেখো, মানে ডিসির পুরনো যে অ্যানিমেটেড ফিল্মগুলো, আমি ওই জাস্টিস লিগ অ্যাপোকালিপস ওয়ারের পর থেকে আমি আর কিচ্ছু দেখি না। ওরা অ্যানিমেটেড মুভি এটাকেও পুরোপুরি চটকে দিয়েছে, ঠিক আছে, পিপি বার করে দিয়েছে। আমি এই ইনফাইনাইট ক্রাইসিস কিচ্ছু দেখিনি, ঠিক আছে, এবং অ্যানিমেশনের কোয়ালিটি কি পড়ে গেছে, মানে পয়সা নেই অ্যাকচুয়ালি, পয়সা নেই ওইদিকে। মানে তুমি ব্যাটম্যান ইয়ার ওয়ান, বাট আমি তোমাকে বলেছি যে তুমি গথাম নাইটের দিকে তাকাও, হাউ বিউটিফুল দ্যাট, মানে 6টা অ্যান্থোলজি গল্প, তার মধ্যে একটা রয়েছে ওয়ার্কিং থ্রু পেন বলে, যেখানে ব্যাটম্যান ইন্ডিয়াতে ট্রেনিং নিতে আসবে পেন টলারেন্সের ব্যাপারে। That was beautiful, that was another level, ঠিক আছে, ওকে। গথাম নাইটের কন্টিনিউটিটা জানো তো? গথাম নাইটের না ওটা তো 6টা সিঙ্গেল গল্প ছিল, ওটার তো কন্টিনিউটি তো সেরকম ভাবে তো। Gotham Knight takes place between Batman Begins and Dark Knight. Really? মানে that is the Christian Bale version of Batman we are seeing. হ্যাঁ ভাই তুমি কি বললে, আমি এটা জানতামই না।
আমি এটা জানতামই না। সত্যি সত্যি তার মানে যে ডেড শট কিলার কোড ওখানে এক্সিস্ট করতো, এক্সিস্ট করতো, কিন্তু হয়তো সিনেমাতে কোনোদিনই দেখাতো না, বাট এক্সিস্ট করতো। আমার মনে হয় মানে কয়েকটা অ্যান্থোলজি হয়তো একটু ভেবে দেখলে একটু আউট অফ কন্টিনিউটি হতে পারে, বাট মোটামুটি কনফার্ম যে ওটা ওই কন্টিনিউটিতেই। এবং আমি যতদূর জানি নোলানের হয়তো একটু ইনভলভমেন্ট ছিল কিছু স্টোরি ফোরিতে, একটু ইনভলভমেন্ট ছিল, মানে নোলান জানতো যে তুমি ওটা যে বললে না, আমার এখন খেয়াল পড়লো যে কিলার ক্রকের সাথে যে গল্পটা ছিল, কিলার ক্রক আর স্কেয়ার ক্রক, অ্যাকচুয়ালি কিলার ক্রকের কাছে ইনজিওর্ড হয়ে দেন ও স্কেয়ার ক্রকে ও ধরতে যাবে, সেখানে ব্যাটম্যানের যে ড্রেসটা ছিল ওই অ্যানিমেটেড ফিল্মটাতে, সেটা পুরো ক্রিশ্চিয়ান বেলের ড্রেস, সেটা পুরোপুরি ক্রিশ্চিয়ান বেলের ড্রেস। ঠিক আছে, এখন আমি বুঝতে পারছি। ওকে, চলো, নাইস নাইস। আমি এটা জানতাম না, ঠিক আছে, মানে আমি না সমস্ত জায়গায় বলি যে ডিসির ব্যাপারে আমি যা জানি আর কেউ জানে, ঠিক আছে, তুমি আমাকে একটা রিয়েলিটি চেক দিলে যে ওকে দেয়ার আর স্টিল এলিমেন্ট অফ সারপ্রাইজ। ওকে, সো ভালো লাগলো এটা। হ্যাঁ, না তো তোমার লোবোর কাস্টিং নিয়ে তোমার কি বক্তব্য? অবাক হওয়ার কিছু ছিল কি, 2 বছর আগেই তো জানতাম যে ও হবে। তখন বলেছিল যে না না এসব কিছু হবে না, এখন বলছে যে লোবো। ঠিক আছে, ওগুলোকে বিশ্বাস করে? আমি না, দেখো আমি জানো তো, যা খুশি হয়ে যাক, আমি জেসন মোমোর এগেনস্টে কোনোদিন কথা বলবো না, বিকজ যখন স্নাইডারকে কেউ সাপোর্ট করতো না, মানে যখন স্নাইডার কাট যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কি করে না সেটা নিয়ে যখন ডাউট ছিল, হি ওয়ার দ্য ফার্স্ট পার্সন টু অ্যাকনলেজ ইট অ্যান্ড অ্যাডমিট ইট। ইভেন কি ও স্নাইডারকে একটা লেইকা ক্যামেরা গিফট করে একটা পোজ দিয়েছিল যে এই ক্যামেরাটা আমি স্নাইডারকে গিফট করছি বিকজ আমি একটা স্পেশাল জিনিস দেখলাম এবং সেটার জন্য। ওকে, আই স্টিল রিমেম্বার দ্য পোস্ট, ওটা বোধহয় 2018-19 নাগাদ বোধহয় হবে। অ্যান্ড ওইখান থেকে আমার একদম ফার্ম বিলিভ যে এরকম ভাবে তো কোনো অ্যাক্টর তো বলছে না, আর বলছে না মানে কিছু রয়েছে। ঠিক আছে, আর জানো তো এদের বলার মধ্যে মানে এরা তো মানে এমন ভাবে কিছু জিনিসকে ডিনাই করে না, তুমি বুঝে যাবে যে অবভিয়াসলি ওখানে ওখানে কিছু আছে, ওই জন্য ওরা পুরো জিনিসটাকে একদম অ্যাভয়েড করে যাচ্ছে। ঠিক আছে, কিছু না থাকলে পরে ফ্রিলি বলতো যে না না ভাই কিছু হয় নেই। ওকে, বুঝলাম, সেই রিজনের জন্যই আমি ওকে সাপোর্ট করি। না না, তো যে কারণে কথাটা হচ্ছে যে সফট রিবুটিং অফ দিস ডিসি ইউনিভার্স যেটা হতে চলেছে। দেখো, আমার এই সুপারম্যান সিনেমাটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কোনো এক্সপেকটেশন নেই। আমার মানে আমি বলছি না যে খারাপ হবে, আমার কোনো এক্সপেকটেশন নেই, কারণ আমার জেনারেলি এখন সিনেমা নিয়ে আমি কোনো এক্সপেকটেশন নিয়ে ঢুকতেও যাই না। আমার সত্যিই কোনো এক্সপেকটেশন নেই সুপারম্যানটা নিয়ে। আমি ট্রেলারটা দেখলাম আর ট্রেলারটা ঠিকঠাক লেগেছে। আমার মনে হয় লোইস লেনের কাস্টিংটা অসাধারণ একটা কাস্টিং, ওই অ্যাক্ট্রেসটা অসাধারণ, ওই কাস্টিংটা অসাধারণ, ওই অ্যাক্ট্রেসটা ফাটিয়ে দেবে। যদি ভালো মেটেরিয়াল থাকে ওই অ্যাক্ট্রেসটা ফাটিয়ে দেবে। এই সুপারম্যানটা কেমন সেটা আমাকে সিনেমা দেখতে হবে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না সুপারম্যানটা কেমন। সিমিলারলি উইথ এভরিবডি এলস, এরা কেমন করবে আই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া। এবং গল্পটা কি হতে চলেছে সেটার ব্যাপারে আমার একটু আইডিয়া থাকলেও আমি জানি না গল্পটা কতটা কাজ করবে, সেই জন্য আমাকে ওয়েট করতে হবে। সিনেমাটা না বেরোলে লিক হয়ে গেছে। ঠিক আছে, গল্পটা তো পুরোপুরি লিক হয়ে গেছে, আমি জানি না কি লিক, আমি জানি না কি থেকে লিক হয়েছে, এবং দ্যাট ইজ জাস্ট হরিবল। ঠিক আছে, এবং ওদের ওই আচ্ছা তোমার মনে আছে যে কিছু বছর আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে ইনজাস্টিস গডস অ্যামং আস, ওই যে অ্যানিমেটেড যে ফিল্মটা, সেখানে দেখিয়েছিল যে সুপারম্যান এসে কাশ্মীর থেকে ইন্ডিয়ান মিলিটারিকে উঠিয়ে দিচ্ছে। ওটা কিন্তু কমিক্সে কিন্তু ছিল না, কমিক্সে কিন্তু পুরো অন্য জিনিস ছিল, যে দিল্লিতে অ্যামাজো এসছে এবং জাস্টিস লিগ থামাতে এসছে। ঠিক আছে, তো আমার কি মনে হয় জানো তো যে আমেরিকার যে পলিটিক্স সেটা ওদের সমস্ত এন্টারটেনমেন্ট সেক্টরকে কিন্তু ইয়ে করে। মানে যখন ইনজাস্টিস গডস অ্যামং আস লেখা যখন হয়েছিল তখন আমার মনে হয় না যে জো বাইডেন তখন ছিল বলে। ঠিক আছে, এটা হ্যাঁ, মানে এই পুরো যে ইয়েটা ওদের যে ওই যে পাকিস্তান যে প্রেম কাইন্ড অফ, ঠিক আছে, মানে আমেরিকার পাকিস্তান প্রেম জিও পলিটিক্যাল লেভেলে গিয়ে খুব সত্যিকারের জিনিস একটা। আর এখানেও এবার আমার কি মনে হয় যে ট্রাম্প খুব ওপেনলি না বেন অ্যাফ্লেকের ব্যাটম্যানকে সাপোর্ট করতো। লিগ্যাসি না যদি চলে, দেয়ার উইল বি অ্যানাদার রিবুট আই গেস। দেখো, আমার এখানে কিছুই বলার নেই। ঠিক আছে, মার্ভেলের যে সিনেমাগুলো আছে সেগুলো ভীষণভাবে প্রো মিলিটারি কমপ্লেক্স,
এটা মানে আমি পলিটিক্সে পি না জানলেও আমি এইটুকু জানি, মিলিটারি কমপ্লেক্সে ভর্তি, প্রো মিলিটারি কমপ্লেক্স মার্ভেলের সিনেমাগুলো। একদম একদম। সুপার হিরো সিনেমা বাই ইটস ডেফিনেশন, especially studio mandated superhero cinema, is never going to be about the struggle of a common man. Hote pare na, that can never happen. That's not that the studio itself is a part of a capitalistic structure. সেজন্য হতে পারে না, they will never make something like this unless it is going to be extremely popular and it can make money, and even then একটা সিকুয়েলে they will try to make it into something else. ওটাই হয়ে এসছে এবং ওটাই হয়ে আসবে, সেটা হবেই, ফ্যাক্ট অফ লাইফ, ওটাই হবে, কিছু করার নেই এটা। তো আমার বাট তুমি যেটা বললে এখন, আমি জানি না কমিক বুক রাইটার্সদের পলিটিক্স নিয়ে কতটা আমাদেরকে সিরিয়াসলি নেওয়া উচিত, ঠিক আছে, টু বি ভেরি অনেস্ট। না কমিক বুক রাইটারদের পলিটিক্স নিয়ে আমি সিরিয়াস হচ্ছি না। আই এম বি লাইক যে ওরা না ওদের ভোটার বেস দেখে। এই যে ট্রাম্প যে জিতলো, আমি এটাকে কিন্তু একদম ভালো সাইন হিসেবে কিন্তু একদম দেখি না, ঠিক আছে, একদমই নয়। কিন্তু ট্রাম্প যে কারণে জিতেছে সেটা খুব স্কেয়ারি। আর সেই ধরনের অডিয়েন্সকে অ্যাপিস করার জন্য আবার কমিক বুক লেখা যদি হয়, তাহলে আমরা খুব প্রবলেমেটিক ম্যাটেরিয়াল কিন্তু অ্যাকচুয়ালি পেতে কিন্তু চলেছি, ঠিক আছে। এবার আমার মনে হয় না যে তখন স্নাইডার এসেও আর নতুন করে কিছু করতে পারবে বা কিছু, কারণ দেখো লিগ্যাসি না যদি চলে, মানে ডিসির জন্য এটা তো ডাব্লিউবি তো চিরকাল থাকবে, ঠিক আছে। ওরা হয়তো দেখা গেল যে ওরা যেরকম লং একটা ব্রেক নিয়েছিল ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান বিগিনস এর আগে, প্রায় 10 বছর। শোনো, আমরা ডিরেক্ট মার্কেট, এই যে কমিক্স নিয়ে আমরা কথাবার্তা বলছি, এই যে পডকাস্টটা নিয়ে আমরা শুরু করলাম রিগার্ডিং কমিক্স, একটা পরিষ্কার বাংলা কথা বলে দিই তোমাদেরকে, ঠিক আছে। ডিরেক্ট মার্কেট কমিক বুকস যেটাকে বলা হয় আমেরিকাতে, যে কমিক বুকস গুলো আমরা পড়ি, ওই ডিরেক্ট মার্কেট কমিক বুকসে কিন্তু খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা, ঠিক আছে। বাচ্চা কাচ্চারা কমিক বুকস পড়ে না, যারা কমিক বুকস পড়ে তারা আমাদের মতো ধারি ধারি বুড়ো লোক বা আমাদের থেকে 10 বছরের বড় বা 20 বছরের বড় লোকজন, তারাই কমিক্স পড়ে। এবং যে কারণে কমপ্লেন গুলো আসে, তার কারণ হলো কমপ্লেন গুলো মেনলি ধারি ধারি বুড়োগুলোই করে, এবং এই ধারি ধারি বুড়োগুলো করে যে আগের মতো যেন কমিক্স তৈরি হয়, which is a major problem. সেটা আমার মনে হয় না, নতুন ব্লাড নেই কমিক বুকসে, নতুন ব্লাড নেই, নতুন ব্লাড বা নতুন আইডিয়াস ঢোকানোর কারো। অ্যানিমের মার্কেটটা যেভাবে পেনিট্রেট করেছে অল ওভার দ্য গ্লোব, ভাই আগে স্প্ল্যানেডে গেলে রাস্তাঘাটে ব্যাটম্যান স্পাইডারম্যানের একটা দুটো হলেও আমি টি শার্ট ঝুলতে দেখতে পেতাম। এখন টি শার্টের মার্কেট ছেড়ে দাও, তুমি স্প্ল্যানেড বা পার্ক স্ট্রিটের যে কোনো বুক স্টোরে যাবে, ওদের কাছে ডিসি মার্ভেল নেই, কিন্তু মাঙ্গা ইজ দেয়ার, একদম ফুল অন ডিসপ্লে, ঠিক আছে। জানি নিউ জেনারেশন। আর জানো তো আমি একটা জিনিস দেখলাম, এই যে অ্যাবসলিউট ব্যাটম্যানের ব্যাটম্যানটাকে, ওর মুখটা এরকম কিডিশ কেন, এরকম চাইল্ডিশ কেন ওর মুখটা, ওকে এরকম অদ্ভুত একটা বৃহদাকার বডি কেন দেওয়া হয়েছে? বা সুপারম্যান অ্যাবসলিউট সুপারম্যানটাকে তুমি দেখো না, বড় চুল, হাতের মধ্যে ওই টাইপের, ঠিক আছে। মানে ওরা না ওই অ্যানিমে মার্কেটটার মধ্যে ওরা কিন্তু ঢোকার জন্য এই অ্যাবসলিউটে যেই সমস্ত জিনিসপত্রগুলো, মানে ক্যারেক্টার গুলোর গেট আপ বা অ্যাস্থেটিক্স তুমি দেখো যদি, সেগুলো কিন্তু অ্যানিমের অনেক জিনিসের সাথে ম্যাচ কিন্তু খায়, ঠিক আছে। ওকে, এবার আমি জানি না এগুলো কোন পদ্ধতি হবে, আমি জানি না, নট হাফ আ ব্যাড আইডিয়া, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, খুব একটা খারাপ আইডিয়া নয়। কেন না, অ্যাবসলিউট ব্যাটম্যান তো একদমই খারাপ আইডিয়া না, মানে আমি অ্যাবসলিউট ব্যাটম্যানের আইডিয়াটা কিন্তু বেশ ভালো। স্কট স্নাইডারের রিসেন্ট আইডিয়াজ এর মধ্যে স্কট স্নাইডারের এই আইডিয়াটা একটা অসাধারণ আইডিয়া। আচ্ছা, তোমার সব থেকে বেস্ট মোমেন্ট কোনটা লেগেছে? অ্যাবসলিউট ব্যাটম্যানের সব থেকে বেস্ট মোমেন্ট কোনটা লেগেছে? যে মোমেন্টে সব থেকে বেশি মিম হয়, ও যে ওই ইয়েটা বের করলো, ওই লোগোটা বের করলো ওর চেস্টের থেকে, একটা লাঠি লাগিয়ে চেস্টের থেকে বের করলো, আরে আমি এসে ফেলেছি। আই ওয়াজ লাইক, বাহ, এই আইডিয়াটা ভেরি নিউ আইডিয়া। আমি ওটা দেখছি আর ভাবছি কি, যে এই পার্টি অ্যানিমেল বলে গ্যাংটা, এরা সব স্কাল মাস্ক পরে রয়েছে, ঠিক আছে। ওকে, এবার দেখো স্কাল মাস্ক তো আমরা ব্ল্যাক মাস্কের সময় থেকে দেখে আসছি যে স্কাল ইয়ে, কিন্তু তারপর আমি ভাবছি যে পার্টি অ্যানিমেল গ্যাং এর নাম,
এই সন্দীপ রেড্ডি বাংলা থেকে ইন্সপায়ার্ড না তো, কারণ অ্যানিমেলের যে ইন্টারভেল যে সিকোয়েন্সটা, রণবীর কাপুর অ্যাকচুয়ালি ওরকম স্কাল মাস্ক পরা লোকদের সাথে কিন্তু ফাইট করে, ঠিক আছে? না না, এবং I think it could be, but I think it also is inspired by Squid Game একটু হলেও। হতে পারে সেটা, ঠিক আছে, হতে পারে। তবে আমি তোমাকে আমার ফেভারিট মোমেন্ট বলি, তো ব্যাটম্যানের প্রথম যে, মানে ব্যাটম্যান না, ব্রুস ওয়েনের প্রথম যে মোমেন্টটা অ্যাবসলিউট ব্যাটম্যানে, যে ও জিম করছে, ঠিক আছে, আর জিমটা কার? কিলার ক্রকের জিম, ঠিক আছে? এবং সেখানে ফটোতে যে কিলার ক্রক, রিডলার, পেঙ্গুইন, ব্রুস এরা সব স্কুলমেট ছিল। তো কিলার ক্রক ব্যাটম্যানকে বলছে, ব্রুস আমি তোমাকে কিছু বলছি, শহরটা জ্বলছে, কারোর কিছু করতে হবে। আর আই বি লাইক, ভাই কিলার ক্রক ব্রুস ওয়েনকে রিকোয়েস্ট করছে গথাম শহরকে বাঁচানোর জন্য, এবং এরা নাকি স্কুল ফ্রেন্ড। আমার এই যে ক্যারেক্টার গুলোর যে পুরো যে জিনিসগুলো বদলে দিয়েছে, যে আলফ্রেড ওর ভৃত্য নয়, আলফ্রেড অ্যাকচুয়ালি একজন সিক্রেট এজেন্ট, ঠিক আছে? বা ধরো জোকার হাসেই না। To be fair, Alfred being a secret agent কিন্তু is not exactly continuity by not exactly new, হ্যাঁ not exactly new, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে তো ব্রুসের সঙ্গে কাজ করছে না, মানে এখানে তো ব্রুসের কোনো রকম অ্যাঙ্গেলই নেন, মানে হি ইজ লাইক দ্য ফুল, আমরা জানি যে আস্তে আস্তে পার্টনার হবে আর কি, বেসিক্যালি ব্রুসের মানে মেইন গল্পতে ছিল কি, যে ও সিক্রেট এজেন্ট ছিল, ও থমাস ওয়েনের সাথে কাজ করেছে, তারপরে ও এখানে এসে এখানে থেকেই গেছে কাইন্ড অফ, ঠিক আছে? বা ইয়ার ওয়ানে যেরকম ভাবে ওকে ব্যাটম্যান ইয়ার ওয়ানে যেরকম ভাবে এক্সপ্লেন করা হয়েছিল, সরি ইয়ার ওয়ান কি বলছি আমি, আর্থ ওয়ান, সরি আর্থ ওয়ান আর ইয়ার ওয়ান, ঠিক আছে? কিন্তু এখানে যেরকম কি, যে ওর বাইকটাই চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে? আর মানে আলফ্রেডের দুঃখটা, ঠিক আছে, আলফ্রেড বলছে যে আমি তোমার মতো লোকজনকে টেক ডাউন করেছি, তোমরা খুব মানে রেবেলিয়াস টাইপের হও, তোমরা ভাবো যে তোমাদের কেউ দেখতে পায় না, কিন্তু তোমাকে আমি কি করে মারবো, ইউ আর জাস্ট আ কিড। মানে আলফ্রেড ওকে দেখছে, ওকে আর ওর মাকে দেখছে, আর দূর থেকে ভাবছে ইন দা হেড যে আমি মারবো কি করে, এ তো বাচ্চা ছিল, 21 না 24 বছর বয়স। সো অ্যাবসলিউট ব্যাটম্যান পড়ে আমি খুব মজা পেয়েছি, ঠিক আছে? আমি জানি না বুক 2 এসছে কিনা, বুক 4 চলছে এখন, মানে বুক 4 চলছে। আচ্ছা এটা তোমার একটা কোয়েশ্চেন, আগে তো অনেক সাইট ছিল যেখান থেকে প্রত্যেক বৃহস্পতিবার আমিও নামাতাম ডিসি উইক, এখন পাস্ট 6-7 বছর ধরে আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। মানে ওই 2017 জাস্টিস লিগ ফিয়াস্কোর পর থেকে আমার ডিসি তারা ধাক্কা পড়ে গেছে, ঠিক আছে? তুমি এখন কোথা থেকে নামাও? মানে তুমি কি গেট কমিক্স থেকে নামাও না অন্য কোনো? ওই একটাই তো আছে বড় সব, গেট কমিক্সে প্রত্যেক উইকেটটা প্রত্যেক মানে উইকলি আসে না? এখনো চলছে। গেট কমিক্স আছে, আর একটা আছে comics.codes বলে, ওটাও আছে, বাট গেট কমিক্সটাই বেস্ট, ওটাই সবাই ইউজ করে। তুমি কি নামাও নাকি তুমি পড়ে রেখে দাও ওখানে? নামাই। আমার একটা হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কটা খালি কমিক্সেই ভরা। তোমার একটা হার্ড ডিস্ক বলছো? আমি যেই তোমার সাথে কথা বলছি, আমার উল্টো দিকে একটা ডেস্কটপ রয়েছে, ওটা পুরো ভর্তি। আর ওখানে আমার খাটের তলাতে একটা বক্স মতো রয়েছে, ওখানে 2টো হার্ড ডিস্ক আছে, একটা 2 টিবি আর একটা 4 টিবি, ঠিক আছে? মানে কলেজ লাইফে আমি যখন প্রথম এটার ব্যাপারে জানতে যখন পারি, আমি ডিটেকটিভ কমিক্স এর একটা ফোল্ডার ছিল, ঠিক আছে, মোটামুটি 22 জিবি, প্রথম থেকে একদম শেষ অব্দি, প্রথম থেকে শেষ অব্দি, তো এক্স্যাক্টলি ওটা না অমর তো প্রায় 66 না 68 দিন ধরে আমি রোজ রাত্রিবেলা ওটা ডাউনলোডে আমি বসিয়ে রাখতাম, সারাদিন ডাউনলোড চলতো। শুধুমাত্র আমি যখন কলেজ যাচ্ছি তখন কম্পিউটারটা অফ থাকতো, এবং না 10 কেবিতে নামতো, ঠিক আছে, 10 kbps। মানে যারা এই পডকাস্টের এত দূর অব্দি শুনছে তারা হয়তো ভাবতেও পারবে না যে 10 kbps এ 22 জিবির কোনো কিছু ডাউনলোড হচ্ছে। 68 দিন ধরে ওটা আমি ডাউনলোড করেছিলাম, ঠিক আছে? মানে এক সময় প্রচুর পেশেন্স ছিল আমাদের, প্রচুর পেশেন্স ছিল, ঠিক আছে? আর আমি তোমাকে বলছি, মানে আমি নিজের দিকে তাকালে এখন কাইন্ড অফ একটা শেমফুল আমার ফিল হয়। মানে ব্যাটম্যানের বইতে লেখা থাকতো যে হিরোজ ডোন্ট স্মোক, সেই কারণে আমি স্মোক করতাম না, ঠিক আছে? এবং কলেজ লাইফ হবে আমি স্মোক করিনি, তারপরে আমি বাইরে চলে গেলাম চেন স্মোকার। যেদিন কমিক্সের সাথে আমার কানেকশন কাটলো না, এই যে জানো তো, তুমি হয়তো জানবে যে আমেরিকাতে সবাই বলে যে তোমার বাচ্চাকে ড্রাগের নেশা থেকে দূরে রাখার জন্য কমিক্স ধরিয়ে দাও, ঠিক আছে? আমার জন্য কাইন্ড অফ ট্রু ছিল। যেই জাস্টিস লিগ ফিয়াস্কোর পরে এই কমিক বুকের সাথে আমার প্রথম একটা বড়সড় একটা ঘা পড়লো, ওই যে আমি স্মোকিং শুরু করলাম না, এখন আমি চেন স্মোকার।
and it is a very shameful confession to make, but this is what reality is. Okay, বাট কমিক বুকস এর সাথে যারা এই কমিক বুকস বহু বছর ধরে ফলো করে তাদের সবসময় এটা হয় যে কমিক বুকস এর সাথে একটা অনেক বছরের একটা ব্রেক হয়, কারণ কমিক বুকস এর কোয়ালিটি অ্যাটলিস্ট 10 বছর ধরে খারাপ থাকে, তারপর আবার ঠিক হয়। লোকজনদের পছন্দ হয় না একটা লেখক কিভাবে লিখছে, ওই কারণে ব্রেক হয়ে যায়, হতেই পারে। আমারও হয়েছিল। অনেক অনেক রাইটার্স আছে, অনেক স্পাইডারম্যান ফ্যান্স আছে যারা স্পাইডারম্যান নিয়ে স্পাইডারম্যান পড়েছে। অনেকজনেরই বক্তব্য যে যখন স্পাইডারম্যানের ক্লোন সাগা শুরু হয়, ক্লোন সাগাটা এতই জঘন্য যে অনেকজন স্পাইডারম্যান ছেড়ে দিয়েছিল, 10 বছর ধরে ছেড়ে দিয়েছিল, কারণ ক্লোন সাগা মোটামুটি 8 বছর চলেছিল। ওটা একটা অতিরিক্ত বাজে গল্প, বাই দ্য ওয়ে, প্লিজ পড়ো না। তো স্পাইডারম্যানে অনেকে বলে স্পাইডারম্যানে ফেরত এসেছিল জে মাইকেল স্ট্রেজিনস্কি যখন স্পাইডারম্যান লেখাটা আবার স্টার্ট করে, দ্যাট ওয়াজ ইন 2003। এবং তো এইরকম একটা শর্ট ব্রেক উইদিন কমিক্স, ইট ইজ সিমিলার টু হোয়াট উই গো উইথ রেসলিং অলসো। রেসলিং ছোটবেলায় আমি দেখতাম, রেসলিং ব্রেক হয়ে গেল, এখন আমি মাঝে মাঝে রেসলিং ফলো করি, আবার ব্রেক হয়ে যায়, চলতেই থাকে। দিস ইজ মানে পার্ট অফ ফলোইং সামথিং ফর সো লং আর কি, এটা হতেই পারে। তো এখন যদি তবে আমার জানো তো, আমার কমিক বুকের কোয়ালিটির জন্য নয়, আই ওয়াজ সো ডিসহার্টেড। মানে যখন জাস্টিস লিগের পুরো ইনসিডেন্ট যখন, মানে তখন তো এরকম নয় যে পুরো ফুল ইনফরমেশন আমরা প্রথমেই পেয়ে গেছি। ওভার দ্য টাইম পিরিয়ড নেক্সট 2 বছর জুড়ে যত জিনিসটা বেরিয়েছে, দেন তো 2020-তে অ্যানাউন্স হলো 20th মার্চ আই গেস যে স্নাইডার কাট আসছে। তো আমি ওই 2 বছরে যা তামাশা দেখেছি না, ওকে, একটার পর একটা ইনসিডেন্ট, জস ওয়েডন ওই বুব সিন, ইনফেমাস বুব সিন নিয়ে, আই ওয়াজ লাইক যে ভাই দেখো এই ক্যারেক্টার গুলো তো রিয়েল নয়, আমি কি ফলো করছি, যারা লিখছে ওদের ইমাজিনেশন, ওদের ইন্টারপ্রিটেশন, ওদের বিলিফ, ওদের ফেথ ফলো করছি আমি, ঠিক আছে? আদপে তো ব্যাটম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান বলে কেউ তো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। তো যাদের ইন্টারপ্রিটেশন আমি কনজিউম করছি, তারা যদি এত বড় 4 অক্ষরের বাচ্চা যদি হয়, তাহলে আমি কাকে, হু এম আই ইভেন ফলোইং? আমি তোমাকে বলি, এই এখন যখন আমি জিম লিকে যখন আমি দেখি না যে জেমস গানের পা চাটতে, বা ধরো টম কিংকে দেখি জেমস গানের পা চাটতে, আই এম লাইক যে ভাই জিমলি জানে যে ব্যাটম্যান হাস আমার কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল। বাই দ্য ওয়ে ব্যাটম্যান হাস 2 নাকি আসছে, আমি ফলো করবো না, আই ডোন্ট গিভ আ ড্যাম। ভালো হবে কিনা আই ডাউট, খুব টু বি ভেরি অনেস্ট, ভালো হবে কিনা আই ডাউট। দেখো জিমলি অ্যাকচুয়ালি ওই সময় জিমলির আর্টটাই ভালো ছিল, এখন অব্দি লোকটা ওখানে বসে রয়েছে। এবং জিমলিকে দেখে তো আমার মনে হয় যে এই যে মানে আমি ওয়াল্টার হামাদা বলি বা এদেরকে আমি বলি, ঠিক আছে, এই মানে কি বলবো, মানে এই হাফ আমেরিকান আর হাফ চিনি মালগুলোর ওপর থেকে আমার ভরসা পুরোপুরি উঠে গেছে। সেটা আমি কেভিন টুসু আর অ্যাকচুয়ালি ওয়াল্টার হামাদাকে অনেক বেশি লোকজন গালাগাল দেয়, কিন্তু টুসুহারা ওয়াজ দ্য মেন, মানে ওর থেকে কিন্তু জিনিসপত্র শুরু হয়েছে, ঠিক আছে? মানে তুমি ভাবতে পারছো যে একটা ইয়াং অ্যাক্ট্রেসকে মানে এক্সপ্লয়েট করেছে বলে ওকে ফায়ার করে দেওয়া হয়েছে, আর এই লোক বিবিএস স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল আলটিমেট কাট। এই লোক ডিসিশন নিয়েছিল যে ভাই না, এটাকে এই করতে হবে, সেই করতে হবে, আমাদেরকে 2 ঘন্টার মধ্যে আনতে হবে, 2.5 ঘন্টার মধ্যে আনতে হবে, ব্লা ব্লা বুলশিট। না, তখন আসলে প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হলো যে studios aren't visionary in that respect. Studios are visionary in that কোন জিনিসটা সব থেকে তাড়াতাড়ি প্রফিট মার্জিনটা মিট করতে পারে, দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। তো যখন মার্ভেলের একটা ফর্মুলা স্টার্টেড ওয়ার্কিং সো ওয়েল যে ডিজনি বট মার্ভেল স্টুডিওস, they were like, Warner Brothers was like যে we need to get into the game. এখন people like us, normal people like us, we were like, bro, you could have started this long back before Marvel because you had the rights to every character in DC Comics. Marvel তো স্টার্টই করেছিল ডিসঅ্যাডভান্টেজে, কারণ মার্ভেলের বড় বড় ক্যারেক্টারদের কাছে ওদের রাইটস নেই। মানে এটা অনেকে জানেই না যে মার্ভেলের এ লিস্টার ক্যারেক্টাররা সব অন্য, স্পাইডারম্যান বেচে দিয়েছে, এক্সমেন বেচে দিয়েছে, সব বড় বড় ক্যারেক্টাররা সব বেচে দিয়েছিল। তো
তুমি যদি স্টার্টই করতে হতো তাহলে তুমি ওভাবে করতে, তুমি করনি কারণ নোলানের ব্যাটম্যান তখন ভালো চলছিল এন্ড ইউ ডিড নট ওয়ান্ট টু এন্ড আ গুড থিং। তুমি যদি চলতো আরো নোলানের ব্যাটম্যান, তুমি নোলানের ব্যাটম্যানই চালাতে, কিন্তু নোলান সেই জন্য নোলান আর করেনি। সেটাই তো এটাই হয়, তোমাদের মাথায় বুদ্ধিটা আসবে না তার কারণ তোমরা ক্রিয়েটিভসদের উপরে ভরসা করো না। দ্যাট ইজ দ্য হোল ডাইলেমা বিটুইন আ স্টুডিও অ্যান্ড আ ক্রিয়েটিভ। তো studios want to make money but studios don't want to invest money. This is the eternal dilemma.